আবার আজকে এলাম আর একটা নতুন ক্লাস নিয়ে। গতকাল আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় পড়েছিলাম, ভারতবর্ষের সামাজিক আর্থসামাজিক যে ভূগোল, সেইটার ব্যাপারে পড়েছিলাম। ভারতবর্ষের অর্থনৈতিক ভূগোল, ভারতবর্ষের সামাজিক ভূগোল, ভারতবর্ষের সুরক্ষা বলয়, যাবতীয় বিষয়গুলো গতদিন আমরা পড়েছি। আজকে আমরা আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, কেন এটা গুরুত্বপূর্ণ, আমাদের এখানে সবকিছুই তো নাম্বারের ভিত্তিতে গুরুত্বপূর্ণ, তাই এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাধারণ বিজ্ঞান ও টেকনোলজি। এটা কিন্তু কম্পিউটার টেকনোলজি এর মধ্যে ইনক্লুডেড নেই। এটা সাধারণ যে টেকনোলজি, মানে প্রযুক্তিবিদ্যা, যেটা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত অ্যাকর্ডিং টু দেয়ার সিলেবাস, সেটাই আমরা এখানে আজকে ডিসকাস করব। এটা কেন গুরুত্বপূর্ণ, প্রায় এখান থেকে 15 নম্বরের মধ্যে 3 থেকে 4 নাম্বার আসে। সাথে সাথে এর সাথে অ্যাসোসিয়েটেড যে জিনিসগুলো ডেভেলপ করে রিসেন্টলি, সেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে চলে আসে। সো এই যে 15-15-30 নাম্বার আছে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের, সেখানে দৈনন্দিন জীবনে ব্যবহৃত যে সাধারণ বিজ্ঞান, এর থেকে মোটামুটি 7-8 নাম্বারের প্রশ্ন আমরা বারবার লক্ষ্য করে থাকি। এর আগে আমরা একটা পড়িয়েছিলাম, এরই পার্ট একটা, সেটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞান। ঠিক আছে, স্বাস্থ্য এবং চিকিৎসা বিজ্ঞান, সেটা একটা বায়োলজিক্যাল পার্ট ছিল। আজকে আমরা একদম পুরো হার্ডকোর যেটা সায়েন্স, মানে ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড টেকনোলজি, সেটার ব্যাপারে একটু বলবো। যাই হোক, এখন আগের বেশ কয়েকটা ক্লাস হয়ে গেছে তোমাদের, এবং তোমরা দেখেছো, এবং যারা পার্টিসিপেট করেছিলে পরবর্তীকালে রেকর্ডেড ক্লাসও তোমরা পেয়ে গেছো। সেগুলোতে আমরা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছি। ধীরে ধীরে আমরা এই মানে কমপ্লিট করে আসছি ব্যাপারটাকে। তারপরে আমরা সেকেন্ড লেয়ারে পৌঁছে যাব, যে লেয়ারে আরও একটু ডিপলি, আরও একটু কঠিন সেকেন্ড লেভেল টাইপের যে কোশ্চেনগুলো আছে সেগুলো ডিসকাস করবো। দুরকম কোশ্চেন হয়ে গেলে মনে হয় তোমাদের প্রিপারেশনটা ফুল কমপ্লিট হয়ে যাবে। যাক, তো প্রথমে এই সাধারণ বিজ্ঞান এবং টেকনোলজিতে আমি ফার্স্ট পেজে চলে যাই। এটা ভৌত বিজ্ঞানের কিছুটা অংশকে, যেটা আমাদের দৈনন্দিন জীবনে লাগে, সেটাই আমরা এখানে সাজিয়েছি। দৈনন্দিন জীবনে প্রথমেই আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আলোর ব্যাপারে একটু জানবো। আলোর সাধারণভাবে 3টে ঘটনা আমরা লক্ষ্য করে থাকি। একটা হচ্ছে প্রতিফলন, প্রতিসরণ আর শোষণ। মানে ব্যাপারটা কি, ছোটবেলায় পড়েছো, একটু ভালো করে রিকল করতে হবে। তোমরা অনেকেই অনেকটা পথ পড়াশোনার মধ্যে দিয়ে চলে এসেছো, কেউ কেউ কাউকে ছোটদের টিউশনও পড়াও, সমস্ত কিছু থাকে। তবু আমি আরেকবার ডিটেলসে বলছি, এই আলো পড়তে গেলে আলোর যে 3টে প্রধান ঘটনা সেগুলো আমাদের জানতে হয়। একটা হচ্ছে প্রতিফলন, একটা প্রতিসরণ, শোষণ। মানে কি, মানে আলো আসছিল, কোন একটা মাধ্যম দিয়ে আলো আসছিল, ধরে নাও সেটা এক বালতি জল আছে, এক বালতি জলের উপরে কেউ টর্চ নিয়ে দাঁড়িয়ে আছে। টর্চ থেকে আলো ফেললো, তাহলে টর্চ থেকে যে আলোটা এলো, সেই আলোটা প্রথমে এলো কোন দিকে, বাতাসের মধ্যে দিয়ে। বাতাসের মধ্যে দিয়ে এসে সে কোথায় পড়লো, বালতি জলের উপরে। তো এই জায়গা থেকে কিছুটা আলো ফিরে আবার বাতাসের মধ্যে চলে আসবে। এই ঘটনাটাকে আমরা বলেছি ছোটবেলায়, মনে করে দেখো, প্রতিফলন। আর কিছুটা আলো এই জলের মধ্যে দিয়ে ঢুকে একদম বালতির তলায় এসে হাজির হবে, এই ঘটনাটাকে আমরা বলেছি প্রতিসরণ। আর একটা ঘটনা আছে, সেখানে কিছুটা আলো হারিয়ে যাবে, মানে কিছুটা আলোকে আর খুঁজে পাওয়া যাবে না। মানে ধরো 100% যদি পড়ে, কিছু শতাংশ হয়ে গেল, হয়তো 40% এদিকে প্রতিফলিত হয়ে গেল, এখানে 55% নিচে নেমে এলো, আর কিছু শতাংশ আলো পাওয়া যাবে, সেটা খুঁজে পাওয়া যাবে না, কোথায় হারিয়ে গেল। সেইটা হচ্ছে আলো শোষিত হয়ে যায়, শোষণ হয়ে যায়। তো প্রথমে এই প্রতিফলনের কি এফেক্ট আমাদের দৈনন্দিন জীবনে আমরা দেখেছি, সেটা একটু দেখে নিই। প্রথমত, এই আয়নায় যে প্রতিবিম্ব আমরা দেখি বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে, প্রতিদিনই আমরা এই ঘটনাটা ঘটাই, যে আয়নার সামনে দাঁড়িয়ে চুল টুল ঠিক আছে নাকি একটু বেশ ভালো করে সেজে গুজে আমাদের মুখটা আমরা দেখে নিই। এই আয়নায় যে প্রতিবিম্ব হয়, এটা আসলে প্রতিফলনের কারণেই হয়। এবার ঘরের মধ্যে যে আলো আসে, দিনের বেলা ঘরের মধ্যে আলো এসেছে, সূর্য আছে দূরে, এই যে ঘর আমাদের এরকম, সূর্যের সঙ্গে কোনো সম্পর্কই নেই, সূর্য এইদিকে আছে, তো এইদিকে আলোটা এলো কি করে? তো সূর্যের আলো বিভিন্ন জায়গায় ধাক্কা খেয়ে আমাদের বাড়ির ভেতরে ঢুকে আসে। এইটা একটা প্রতিফলনের উদাহরণ আমরা দৈনন্দিন জীবনে দেখেছি। যাই হোক, আমাদের ঘরের মধ্যে আলো, আয়নায় প্রতিবিম্ব, এগুলো প্রতিফলনের জন্য আসে। প্রতিসরণের জন্য কি কি আমাদের দৈনন্দিন জীবনে দেখি সেটা দেখি একটু। বস্তুকে ছোট ও বড় দেখা, বিভিন্ন বস্তুকে কোনো জিনিসের মধ্যে দিয়ে দেখলে আমরা কখনো কখনো ছোট দেখি, আবার কখনো কখনো বড় দেখি। কোথায় কোথায় ছোট দেখি, কোথায় কোথায় বড় দেখি, সেগুলোর ব্যাপারে ডিটেলসে আমরা পরে আসবো, কিন্তু এটা দেখি। হুম
যেমন ধরে নাও একটা কাঁচের পেপার ওয়েট আছে, পেপার ওয়েটের তলায় যা কিছু লেখা আছে, তুমি যদি পেপার ওয়েটের ভেতর দিয়ে দেখো, লেখাগুলোকে একটু তার জায়গা থেকে সরে গেছে বলে মনে হবে, একটু ছোট মনে হবে, একটু বড় মনে হবে। ঠিক আছে, জলের বোতলের ভেতরে যদি কিছু, জলের বোতলটা একদিকে রয়েছে, তার ভেতরে যদি কোনো লেখা থাকে উল্টো দিকে, তো জলের বোতলের ভেতর দিয়ে দেখলে লেখাগুলোকে ছোট বড় মনে হয়। এই ছোট বা বড় দেখা এইটা সাধারণভাবে প্রতিসরণের জন্য হয়। আর নক্ষত্র মিটমিট করা এটাও প্রতিসরণের জন্য হয়। তার কারণ এই যে নক্ষত্র থেকে আলো আমাদের চোখ অবধি আসছে, ধরে নাও আমাদের চোখ এখানটায় আছে, আমাদের চোখ অবধি আলো আসছে, তো এখানে অনেকগুলো বাতাসের লেয়ারকে ক্রস করে তাকে আসতে হয়। তো বাতাসের লেয়ারকে ক্রস করে যখন আসে, তখন একটা লেয়ার থেকে অন্য লেয়ারে যখন যায়, তখন সে তো আর সঠিকভাবে যেতে পারে না, সঠিকভাবে যেতে পারে না মানে একই গতিতে যেতে পারে না, সেই জন্য তার পথটা ধীরে ধীরে বেঁকে যায়। হ্যাঁ, এবারে বাতাসও নড়ছে, তার পথও নড়ছে, ফলে কি হচ্ছে, আলো কখনো আমাদের চোখে বেশি এসে পৌঁছাচ্ছে, কখনো আমাদের চোখে কম এসে পৌঁছাচ্ছে। তো নক্ষত্রের মিটমিট করা এটাও হলো প্রতিসরণের একটা উদাহরণ। আর রামধনু, এই কথাটা আমরা শুনেছি ছোটবেলা থেকে, রামধনু মানে হচ্ছে বৃষ্টি হওয়ার পরে বাতাসে যখন জল থাকে একটু, সেই জলের মধ্যে দিয়ে যখন সূর্যের আলো আসে, তো স্বাভাবিক জলের ভেতর দিয়ে সূর্যের আলো আসার সময় সে তার পথ বাঁকিয়ে ফেলে, তখন আলো সাতটা রঙে ভেঙে যায়। সেই সাতটা রঙকে আমরা সাধারণভাবে বলে থাকি বর্ণালী। এর ফলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে রামধনু। আকাশে দেখা যায় যেদিকে সূর্য থাকে তার উল্টো দিকে রামধনুটা দেখা যায় সচরাচর। নেক্সট হচ্ছে শোষণ। শোষণ, এটা আমরা দেখেছি বিভিন্ন রঙের শোষণ হয়, যেমন ধরো একটা লাল ফুল, একটা লাল ফুল, এটাকে আমরা লাল দেখি। এটা কারণটা কি? এর উপরে ধরো সূর্যের আলো যখন পড়ে তখন সাতটা আলো সূর্যের আসে, এই সাতটার মধ্যে ছটা রঙকে শোষণ করে নেয়, একটা রঙকে ফিরে পাঠায়। মানে একটা অন্য যে কোনো রং, ধরো এটা লাল রং আছে, লাল রং কি করে, লাল ছাড়া বাকি সব রংকে শোষণ করে নেবে, এটা লাল রঙের ক্যারেক্টার। নীল রং নীল ছাড়া সব রংকে শোষণ করে নেবে। তো কি করে, এই যে ধরো আমার জামাটাই, এখন এখানে এটা নীল রং সম্ভবত, তো এখান থেকে যে আলো এসে পড়ছে, এখানে আলো এসে পড়ছে মানে সাদা আলো এসে পড়ছে, সাদা আলোর ভেতরে সাতটা রং আছে, সাতটা রং এসেছিল, কিন্তু যখন এখান থেকে বেরিয়ে আসছে, যখন প্রতিফলিত হচ্ছে, তখন ছটা রং অলরেডি শোষিত হয়ে গেছে, একটা রং শুধুমাত্র এখান থেকে বেরিয়ে যাচ্ছে, সেটা নীল রং। তাহলে এখানে এসে পড়েছিল সাতটা রং, এখান থেকে বেরিয়ে গেছে একটা রং, তাহলে বাকি রংগুলো কি হয়েছে, শোষিত হয়ে গেছে। ঠিক এই বিভিন্ন রঙের শোষণ আমরা দেখতে পাই। আর যদি সমস্ত রঙই শোষিত হয়ে যায়, তখন কি হয়ে যাবে, কালো রং। এটা ক্লাস 10th লেভেলে একটা খুব ভালো প্রশ্ন আসে, একটা নীল চশমা পরে একটা লাল ফুলকে দেখলে কি রঙের দেখবে, সিজিএল এই প্রশ্নটা এসেছিল গত বছরে। তো লাল নীল চশমা দিয়ে লাল ফুলকে দেখলে কি দেখবে, স্বাভাবিক প্রশ্নটার উত্তরটা যদি খেয়াল করো, দেখো এখানে সাতটা রং এসেছিল, সাতটা রঙের ভেতরে সবগুলো শোষিত হয়ে গেছে, একটা গেছে, ভিপজিওর এসেছিল বাট শুধুমাত্র রেড গেছে, সেটাকে আবার কেউ চশমা এমন পরে দেখছে যে এটা ব্লু কালারের, তো ব্লু কালারে যখন রেড কালার গিয়ে পড়লো, তো স্বাভাবিকভাবে এটা শোষিত হয়ে যাবে, আর কোনো সেভাবে কোনো কালার যাবে না, সো সেই ব্যক্তি এটাকে ব্ল্যাক দেখবে। এইটা হচ্ছে শোষণ। এই তিনটে ঘটনার কথা আমরা মনে রাখবো, কারণ এরকম কোনো ঘটনাকে উল্লেখ করে দিয়ে আমাদেরকে জিজ্ঞেস করতে পারে এর জন্য দায়ী কে। ঠিক আছে, এছাড়া আরো দুটো জিনিস আমাদের একটু জানার দরকার আছে, সেটা হচ্ছে বিক্ষেপণ, পরবর্তীকালে পড়বো বিক্ষেপণ। বিক্ষেপণ ইংরেজিতে বলে স্ক্যাটারিং, আলোর স্ক্যাটারিং। হুম, এই বিক্ষেপণের জন্য যে ঘটনাটা ঘটে, আকাশের যে রং নীল, এটা বিক্ষেপণের জন্য ঘটে। এটা আমরা আপাতত মনে রাখি, কারণ বিক্ষেপণের ডিটেলসে পড়ার এখন আমাদের কোনো প্রয়োজন নেই। পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসতে পারে, আকাশের রং নীল কেন, তো তারা ডাইরেক্টলি যদি কোশ্চেন জিজ্ঞেস করে, তোমার উত্তর হবে বিক্ষেপণ। প্রতিফলন, প্রতিসরণ, শোষণ আর বিক্ষেপণ, উত্তরটা হচ্ছে বিক্ষেপণ, আমরা দেখব পরবর্তীকালে। তো এই জায়গাতে কিছু কিছু ছোট ছোট পয়েন্ট আমরা বুলেট পয়েন্ট করেছি একটু মনে রাখার জন্য। উত্তল দর্পণ, রিয়ার ভিউ ফাইন্ডার, উত্তল দর্পণ, অবতল দর্পণ, এই ব্যাপারটা একটু আগে জানি। তো যাই হোক, দেখো আমরা বাড়ির সামনে প্রতিদিন যে দর্পণ বা আয়নায় মুখ দেখি, সেটা সচরাচর যেটা হয় সেটা হচ্ছে সমতল দর্পণ, মানে ওপরটা সমান দেখতে হয়, আমাকে যেমন দেখতে ঠিক তেমন দেখতে লাগে।
না তো আমাকে ছোট লাগে, না তো আমাকে বড় লাগে, না তো আমাকে বেটার লাগবে, না তো আমাকে খারাপ লাগবে, আমি যেমন দেখতে আমাকে তেমন লাগবে। সেই দর্পণগুলো বা সেই আয়নাগুলো হচ্ছে সমতল দর্পণ। কিন্তু এই সমতল দর্পণ আমাদের এখন এত উন্নত জীবন হয়ে গেছে, সে শুধু সমতল দর্পণ নিয়ে আমাদের কাজ নেই। আমরা এই প্রতিবিম্বটাকে ছোট বা বড় করতে শিখে গেছি। সেই জন্যে আমরা কিছু দর্পণ তৈরি করেছি, যেটা হচ্ছে উত্তল বা অবতল। উত্তল মানে কি? উত্তল মানে হচ্ছে, ধরো একটা তরমুজকে তুমি কাটলে, একটা বড় তরমুজকে কাটলে একটা এরকম। এবার তরমুজকে যদি কেটে দাও, পুরো তরমুজটা যদি ভেতর থেকে খেয়ে নাও, তরমুজের দুটো অংশ দেখতে পাবে তুমি এরকম ভাবে। একটা হচ্ছে বাইরের দিকে যেটা সবুজ রঙের দেখতে, আর একটা ভেতরের দিকে সাদা অংশ পড়ে থাকবে লাল অংশটা খেয়ে নেওয়ার পরে। তো এইরকম দেখতে একটা অংশ পড়ে থাকবে, ঠিক? যদি এই দিকটা থেকে তুমি দেখো কোনো বস্তুকে, মানে এখানে দাঁড়িয়ে যদি আয়নাটা এরকম ভাবে থাকে, সেটাকে আমরা বলবো উত্তল দর্পণ। আর যদি আয়নাটা এই দিক থেকে থাকে, তখন সেটাকে আমরা বলবো অবতল দর্পণ। এটা খুব ভালো বলে বোঝা যায় চামচ নিয়ে। একটা নতুন চামচ যখন তুমি পাবে, চামচ নিয়ে যদি তুমি যে দিকটা দিয়ে খাবারটা তোলা হয়, সেই দিকটা দিয়ে যদি তুমি নিজের মুখটা দেখো, তাহলে তুমি জানবে সেটা অবতল দর্পণে দেখছো। আর যেটা দিয়ে ট্যাক ট্যাক করে মাথায় মারা যাবে, সেইটা দিয়ে যদি তুমি নিজের মুখটা দেখো, তাহলে সেটা বুঝতে পারবে তুমি উত্তল দর্পণে দেখছো। তো এই উত্তল দর্পণ অবতল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? প্রথমত, আমাদের যে বাইক বা গাড়ি থাকে, তার যে সামনের যে লাইটটা, যে আয়নাটা থাকে পেছনটা দেখার জন্যে, এই যে রিয়ার ভিউ ফাইন্ডার, পেছনটা দেখার জন্য যে বাইকের হ্যান্ডেল ধরে নাও, এই যে আয়নাটা থাকে, এই আয়নাটাই হচ্ছে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। তার কারণ উত্তল দর্পণ কি করে? সব ছবিকে ছোট করতে পারে, ছোট করে দেখা যায়। এছাড়াও বিভিন্ন জায়গায় উত্তল দর্পণ দেখা যায়, যেমন হয় একটা বড় বড় বিল্ডিং এর একটা জায়গা থেকে অন্য জায়গায় ক্রসিং এর সময় মুহূর্তে যেটা লাগানো থাকে, সেটা হচ্ছে উত্তল দর্পণ। তো পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যে মোটর গাড়িতে রিয়ার ভিউ ফাইন্ডার হিসাবে কি ব্যবহার করা হয়? তো উত্তল দর্পণ তার উত্তর, ঠিক আছে। অবতল দর্পণ দাঁতের ডাক্তারদের আয়না। শুধু দাঁতের ডাক্তাররা না, যে কোনো জিনিসকে বড় করে দেখতে গেলে অবতল দর্পণ লাগে। পরীক্ষাটা তুমি নিজেও বাড়িতে করে নিতে পারো কোনোদিন। ওই যে বললাম, নতুন চামচ একটু ভালো ছবিটা দেখা যাবে। নতুন চামচে যেদিকটাই করে খাবারটা তোলা হবে, সেই জায়গাটায় যদি নিজের মুখটাকে খুব কাছ থেকে এনে দেখো, দেখবে মুখটাকে অনেক বড় লাগছে। তাই যেখানে যেখানে আমাদের বড় করে দেখার প্রয়োজন হয়, সেখানে আমরা অবতল দর্পণ ব্যবহার করে থাকি। দাঁতের ডাক্তার অনেক সময় কি করে, দাঁতকে দেখার জন্যে ভেতরে এই দর্পণটাকে ঢুকিয়ে দেয়, ফলে দাঁতটাকে বড় করে দেখতে পাওয়া যায়। অনেকে সেভিং, দাড়ি টাড়ি কাটার জন্য এই দর্পণ ব্যবহার করে, তাতে করে প্রত্যেকটা দাড়িকে আলাদা করে বোঝা সম্ভব হয়, ঠিক আছে। নেক্সট, আরেকটা পয়েন্ট আমাদের কাছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বহু দূর থেকে আলোর সিগন্যালের জন্য লাল আলো ব্যবহার করা হয়। এটাও একটা গুরুত্বপূর্ণ কনসেপশন। অনেক দূর থেকে যে আলোগুলো দেখানো হয়, মানে যেগুলো বিপদের সিগন্যাল দেখানো হয় বা কোনো অ্যালার্টের সিগন্যাল দেখানো হয়, দেখবে যেগুলো মোবাইল টাওয়ার আছে, মোবাইল টাওয়ারের উপরে একটা লাল আলো জ্বলে, ওগুলো হচ্ছে পাইলটদেরকে একটা অ্যালার্ট করার জন্য। ঠিক সেরকম যেগুলো আমাদের স্টপিং সিগন্যাল, মানে দাঁড়াও এরপরে আর যাবে না, সেগুলোকে আমরা লাল আলো দেখাই। তো বিপদ বা অ্যালার্টের চিহ্ন লাল আলো দেখা হয়। তার কারণটা হচ্ছে লাল আলো বহু দূর থেকে যেতে পারে। লাল আলো বহু দূর থেকে যেতে পারার কারণটা কি? তার কারণটা হচ্ছে লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য বেশি। অনেকেই হয়তো তরঙ্গ দৈর্ঘ্য কথাটার সঙ্গে পরিচিত না। আবার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা আছো, তারা প্রত্যেকেই জানো এই তরঙ্গ দৈর্ঘ্য ব্যাপারটা কি। এই তরঙ্গ দৈর্ঘ্য ব্যাপারটাকে আমি বলি, এটা হচ্ছে ঠিক সেই বড় বাঁশের মতো, ছোট বাঁশ আর বড় বাঁশ, ঠিক আছে। ছোট বাঁশ বড় বাঁশ মানে কি? তুমি যদি বড় যদি বাঁশ নিয়ে যাও, সেই বড় বাঁশটা ছোট ছোট কোনো জায়গায় ঢুকবে না, ঠিক কথায়, কিন্তু বাঁশটা বহুদূর চলে যাবে, অসুবিধে কিছু নেই, তাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না। আর ছোট বাঁশ হলে কি হবে, ছোট ছোট টুকরো হলে কি হবে, সে যে কোনো জায়গায় ঢুকে যাবে, ছোট্ট গলিতে অলিতে ঢুকে যাবে, কিন্তু সে বেশি দূর যেতে পারবে না, যে কেউ তাকে ডিস্টার্ব করতে পারে। তো তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয়, সে বহুদূর চলে যাবে, তাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না। এই যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি, সেই জন্য লাল আলো বহুদূর যেতে পারে ডিস্টার্ব না হয়ে। নেক্সট, আকাশের রং নীলাভ হয় বিক্ষেপণের জন্য। আমি আগেই বলেছিলাম, বিক্ষেপণ এমন একটা জিনিস, বিক্ষেপণ ব্যাপারটা কি? ধরো এই আমাদের পৃথিবী, এই পৃথিবীর ওপরে একটা বাতাস আছে, বাতাসের স্তর আছে, এখানে অনেক ধূলিকণা আছে। তো সূর্য থেকে যখন আলো আসে না, সূর্য থেকে প্রথমে আলো এলো, এই ধূলিকণাগুলো সেটা শোষণ করবে, আলোটাকে শোষণ করে সে রেখে দিতে পারবে না, সে আবার ছেড়ে দেবে। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলে বিক্ষেপণ। এটা কিন্তু প্রতিফলন না। প্রতিফলন ব্যাপারটা কি? আলো আসবে একভাবে আর যাবে এভাবে, এটা হচ্ছে প্রতিফলন। আর বিক্ষেপণটা মানে কি? আলোটা প্রথমে শোষিত হবে,
শোষিত হয়ে তারপর আলোটা ছাড়া হবে। এই জন্যে দেখা যায় নীল আলোর প্রতি বিক্ষেপণ সবচেয়ে বেশি হয়, আর সেই কারণেই আকাশের রং নীলাভ। তো যদি এখন প্রশ্ন হয় যে চাঁদের আকাশ কালো কেন, তার তিনটে কারণ দেয়া থাকবে। তো চাঁদের আকাশ কালো কেন, এইটার উত্তর বলতে চাঁদেও তো সূর্য, চাঁদ থেকেও তো সূর্য দেখা যাবে। তো পৃথিবীর আকাশ নীল, চাঁদের আকাশ কালো কেন? তো বলো দেখি তোমরা একটু আইডিয়া করে কেন কালো এটা হতে পারে, কেউ একজন। যে কোনো কারণই হোক, আওয়াজটা খুব একদম ইয়ে হয়ে গেল। আহ, একটু যদি আরেকবার বলো। আচ্ছা, একটা টেকনিক্যাল মিস্টেক হচ্ছে, কোনোভাবে আমি সাউন্ডটা একটু শুনতে পাচ্ছি না, তবু বলি আমার মনে হচ্ছে তুমি ঠিকই বলছো। যে দেখো, চাঁদে তো এই বায়ুমণ্ডল নেই, আর বায়ুমণ্ডল নেই মানে ধূলিকণাও নেই। যদি ধূলিকণা না থাকে, বায়ুমণ্ডল না থাকে, তাহলে এই বিক্ষেপণটা কোনোদিন ঘটবে না। তো বিক্ষেপণ যদি না ঘটে, তাহলে নীল আলো উপরের দিকে যাবে না, স্বাভাবিক সেটাতে কি মনে হবে, সেটাকে কালোই মনে হবে। তো এই বিক্ষেপণের জন্যেই আকাশের রং নীল হয়। নেক্সট, প্রতিবিম্ব ছোট ও বড় করতে লেন্স ব্যবহার করা হয়। প্রতিবিম্ব ছোট ও বড় করতে লেন্স ব্যবহার করা হয়। দেখো, এই লেন্সের কথা আমি জানি, লেন্সও দু ধরনের, একটা উত্তল লেন্স, সরি, উত্তল লেন্স আর অবতল লেন্স। উত্তল লেন্সটা দেখতে এরকম, আর অবতল লেন্সটা দেখতে এরকম। এই যে ছোটবেলায় আমরা খেলেছি বারবার ধরে এই লেন্সটাকে নিয়ে, উত্তল লেন্সটাকে নিয়ে ম্যাগনিফাইং গ্লাস বলেছি যেটাকে, সেটা নিয়ে বারবার খেলেছি, এইটার সঙ্গে আমরা পরিচিত। অবতলটার সঙ্গে অতটা পরিচিত না, কিন্তু দেখো অবতলটারও ব্যবহার আছে, তোমাদেরকে বলছি। মানে উত্তল লেন্সকে সাধারণত ছবিকে বড় করার জন্য ব্যবহার করা হয়, আর অবতল লেন্সকে ছোট করার জন্য ব্যবহার করা হয়। তোমার মনে প্রশ্ন আসবে, স্যার বড় করাটা বুঝলাম, কোনো জিনিস কিরম করে আমরা দেখি বড় করি, ছোট ছোট লেখাকে দেখি বড় করতে গেলে। মাইক্রোস্কোপ দেখেছি আমরা, টেলিস্কোপের নাম শুনেছি, যেটা দূরের জিনিসকে দেখা, স্কোপ মানে দেখার যন্ত্র, এবারে মাইক্রোস্কোপ মানে, মাইক্রো মানে ছোট, ছোট জিনিসকে দেখার যন্ত্র মাইক্রোস্কোপ। টেলিফোন, টেলিভিশন, এই প্রেফিক্সটা ইউজ হয় কিসের জন্য, দূরের জন্য, তাই তো? তো টেলিস্কোপ দূরের জিনিসকে দেখার জন্য। পেরিস্কোপ মানে যেখানে বার্ডেন আছে, যেখানে কোনো অবস্ট্রাকশন আছে, তার উল্টো দিকে, ওই দিকে কোনো জিনিসকে দেখার জন্য আমরা পেরিস্কোপ ব্যবহার করি। তো এখন প্রশ্ন হচ্ছে, স্যার তাহলে আমি এইটা নাই বুঝতে পারলাম যে উত্তল লেন্স কোথায় ব্যবহার হয়, এটা বড় করার জন্য মোটামুটি ব্যবহার হয়। অবতল লেন্সের কোথায় ব্যবহার হয়, এইটাকে ছোট করার জন্য, ছোট করার প্রয়োজন কোথায় হয়? তোমরা কেউ বলতে পারবে ছোট করার প্রয়োজন কোথায় হয়? কোন ছবিকে ছোট করার প্রয়োজন কোথায় হয় বলতে পারবে? আচ্ছা আমি বলছি, দেখো ছবিকে মানে কোনো বস্তুকে ছোট করে দেখার প্রয়োজন। সাউন্ডটা একটু, দরজায়, ঠিক আমি শুনতে, দরজাটা শুনতে পেয়েছি, ঠিক, ভেরি গুড। দরজায় যে আই হোল আছে সেখানে এটা ব্যবহার করা হয়, ভেরি গুড। হ্যাঁ, ঠিক। দরজায় যে সামনে যারা আসে তাদেরকে দেখার জন্য, কারণ অনেকে আসতে পারে কি দরজার সামনে এসে এইভাবে দাঁড়িয়ে গেল, তো এইভাবে দাঁড়িয়ে গেলে তো মুশকিল, তাকে তো বোঝাই যাবে না। তাই কি করা হয়, ছোট করে দেখা হয়, তুমি যত কাছেই চলে আসো তোমাকে স্পষ্ট দেখা যাবে। সেই জন্যে অবতল দর্পণ ব্যবহার করা হয়, ঠিক, এই অবতল লেন্স ব্যবহার করা হয়। নেক্সট, মানুষের চোখে এবং ক্যামেরাতে উত্তল লেন্স ব্যবহার করা হয়। মানুষের চোখে ব্যবহার করা হয় না, মানুষের চোখে ইনবিল্ট আগে থেকেই দেয়া আছে। মানুষের চোখ যখন আমরা ছোটবেলায় এঁকেছি, তখন দেখবে মানুষের চোখ হচ্ছে এরকম দেখতে, তাই না? আমাদের মানুষের চোখ, নাক গেছে এখানে, তো এই জায়গাতে আমাদের লেন্স আছে একটা, ঠিক আছে? আর এইখানটায় কালো মতন আমরা দেখি যে অংশটা, এটা মানুষের চোখ। এইটুকু আমরা দেখতে পাই, এইটুকু ওপেন থাকে, এখানে নাক চলে আসে, এইটুকু চোখ ওপেন থাকে, বাকি অংশটা আমরা দেখতে পাই না। তো যাই হোক, এইখানে একটা উত্তল লেন্স থেকে থাকে মানুষের চোখে, ঠিক আছে? এই লেন্সের ডিস্টার্ব হলে তখন আমাদের চোখে আমরা বলি পাওয়ার এসেছে, সামনে আর একটা লেন্সকে দিয়ে সেটাকে অ্যাডজাস্ট করা হয়।
আর ক্যামেরাতেও উত্তল লেন্স ব্যবহার করা হয়, যে ক্যামেরাগুলো সচরাচর আমরা ব্যবহার করি সেগুলোতে উত্তল লেন্স ব্যবহার করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে পেরিস্কোপ না, টেলিস্কোপ এবং মাইক্রোস্কোপ এই উত্তল লেন্স ব্যবহার করা হয়। ঠিক আছে, আলাদা আলাদা সব আরও জটিল বিষয় আছে, কিন্তু সেই জটিল বিষয়ে আমরা এই মুহূর্তে যাব না। কোন টেলিস্কোপে কি ধরনের আইপিস ব্যবহার করা হবে, কি ধরনের অবজেক্টিভ ব্যবহার করা হবে, অনেক ডিটেল আছে এর ব্যাপারে। ঠিক আছে, তো একটা ছোট্ট মতন আমাদের আইডিয়া এখান থেকে এলো আলোর ব্যাপারে। প্রথমত আমি আরেকবার ছোট্ট করে বলে দিই, চেষ্টা করে দেখো। আলোর প্রতিফলন একটা ঘটনা, যে আলো ধাক্কা খেয়ে ফিরে চলে আসে, এটা হচ্ছে আলোর প্রতিফলন। প্রতিসরণ হচ্ছে আলো যাবে, ভেতরে ঢুকবে, কিন্তু নিজের পথে যেতে পারবে না, একটু বেঁকে যাবে, এটা হচ্ছে আলোর প্রতিসরণ। আর একটা হচ্ছে আলোর শোষণ। আলোর শোষণ মানে কি, সেখানে আলো যাবে, গিয়ে আলোকে আর খুঁজে পাওয়া যাবে না। এই তিনটে ঘটনা মোটামুটি আলোর ঘটে, এবং এর জন্যেই ম্যাক্সিমাম যা কিছু আমাদের দৈনন্দিন জীবনে আমরা দেখতে পাই, যা কিছু ম্যাক্সিমাম ঘটে। এছাড়াও আলোর কিছু কিছু ঘটনা আছে, সেগুলোর হচ্ছে আমি বলেছিলাম যেমন বিক্ষেপণ একটা আলোর বিশেষ ঘটনা, যেই জন্য আকাশ নীল রঙের দেখতে লাগে। এরপরে দর্পণ দু ধরনের হয় বলেছি, একটা হচ্ছে অবতল দর্পণ, একটা উত্তল দর্পণ। সমতল হয়, সমতলটার ব্যাপারে বলছি না, সমতল দর্পণের সঙ্গে আমরা খুব পরিচিত, বাট একটা হয় উত্তল, একটা হয় অবতল। উত্তল দর্পণটা স্পেশালি কোনো কোনো জায়গায় ব্যবহার করা হয়, তার মধ্যে একটা আমি এখানে এক্সাম্পল দিয়েছি, রিয়ার ভিউ ফাইন্ডার। এছাড়াও উত্তল দর্পণ কোনো কোনো জায়গায় ব্যবহার হয়, যেমন এক্সাম্পল হিসেবে বলতে পারি স্ট্রিট লাইট রিফ্লেক্টর। মানে কিরকম স্ট্রিট লাইট রিফ্লেক্টর, মানে হচ্ছে এই যে রাস্তায় যে আলোগুলো থাকে, রাস্তায় ধরো এরকম ধরনের আলো আছে, তো রাস্তার আলোতে কাজটা হচ্ছে আলোটাকে যত দূর ছড়িয়ে দেওয়া সম্ভব। আর এই ধরনের তার যদি ব্যাকগ্রাউন্ডে যদি উত্তল দর্পণ থেকে থাকে না, উত্তল দর্পণ মানে এইরকম দেখতে দর্পণটা, এইটা এরকম যেমন দেখছে এই সাইডটা, এটা হচ্ছে উত্তল দর্পণের মতন। ঠিক আছে, আর এই দিকটা হচ্ছে অবতল দর্পণের মতন। যদি আমি এখানটায় মুখ দেখি, মানে আমি অবতল দর্পণে মুখ দেখছি, আর যদি এরকম করে মুখ দেখি, তার মানে আমি উত্তল দর্পণে মুখ দেখছি। তো এখন এই রকম যদি আমার ব্যাকগ্রাউন্ড থেকে থাকে, এখানটায় আলোটা লাগানো হয়, তো আলো কি হয়, এই রকম ব্যাকগ্রাউন্ড আর এখানটায় আলো, ফলে আলো এই যাবে, এই ছড়িয়ে পড়বে, এই যাবে, এই ছড়িয়ে পড়বে, এই যাবে, এই ছড়িয়ে পড়বে, এই যাবে, এই ছড়িয়ে পড়বে। তাহলে উত্তল দর্পণ শুধু রিয়ার ভিউ ফাইন্ডারে না, উত্তল দর্পণ ব্যবহার করা হয় স্ট্রিট লাইট রিফ্লেক্টর, রাস্তার আলোর রিফ্লেক্টর হিসেবে ব্যবহার করা হয়। অবতল দর্পণ দাঁতের ডাক্তারের যে আয়না ব্যবহার করে সেটা হয়, দাঁতের ডাক্তাররা দাঁতের ভেতর ঢুকিয়ে দেয়, ঢুকিয়ে দিয়ে দেখে কি দিয়ে দেখছে আমরা হয়তো খেয়াল করি না, কিন্তু এই আয়না দিয়ে দেখে। আরও একটা জায়গায় তুমি অবতল দর্পণ দেখতে পাবে, কোনো শপিং মলে যদি যাও, কোনো গাড়ি টাড়ি ঢুকলে দেখবে গাড়ির তলা দিয়ে ওরা একটা আয়নাকে ঢুকিয়ে দিচ্ছে এবং ঘুরিয়ে 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 দেখছে, সেটাও কিন্তু এই অবতল দর্পণ থাকে। মানে কোনো জায়গায় বম টম রাখা আছে নাকি সেটা দেখার জন্য এই অবতল দর্পণ ব্যবহার করা হয়। বহু দূর থেকে আলোর সিগন্যাল যেটা আসে সেটাকে লাল আলো ব্যবহার করা হয়। আর লাল আলো ব্যবহার করা হয় তার কারণটা হচ্ছে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তরঙ্গ দৈর্ঘ্য আমি এক্সাম্পল দিলাম বড় বাঁশ ছোট বাঁশ, আরও এক্সাম্পল তুমি ভাবতে পারো যে স্টেপ, বড় বড় স্টেপ ফেলে যে যায়, মানে বড় স্টেপ ফেলে যে চলে তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, মোটামুটি তুমি এটা আইডিয়া করতে পারো। আর যে ছোট ছোট স্টেপ ফেলে যায় তার তরঙ্গ দৈর্ঘ্য কম। একজন ছেলে খুব বড় বড় স্টেপ ফেলে হাঁটে, বড় বড় স্টেপ ফেলে হাঁটলে কি হবে, তার পা লম্বা টম্বা, সে তাকে রাস্তায় টলানো খুব মুশকিল, সেরকম লাল আলো তাকে রাস্তায় টলানো যায় না। নেক্সট, আকাশের রং নীলাভ বিক্ষেপণের জন্য প্রতিবিম্ব ছোট বড় করতে লেন্স ব্যবহার করা হয়, মানুষের চোখে এবং ক্যামেরাতে উত্তল লেন্স ব্যবহার করা হয়। এর যে টাইপের প্রশ্ন হয় সেগুলো আমরা দেখেছি। আমরা চলে যাব নেক্সট পেজটাতে। নেক্সট পেজ, বিভিন্ন রশ্মি এবং তাদের ব্যবহার। এই আলো, আলো হচ্ছে যে দৃশ্যমান আলো আমরা দেখতে পাই, ভিজিবল লাইট যেটাকে বলি, সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ মানে এখানে ইলেকট্রিকের এফেক্টও আছে, আবার ম্যাগনেটের এফেক্টও আছে। যাই হোক, এইরকম অনেক জিনিস আছে, অনেক রশ্মি আছে। আলো যেমন রশ্মি, এরকম অনেক রশ্মি আছে। তার মধ্যে কিছু রশ্মিকে আমরা দেখতে পাই, কিছু রশ্মিকে আমরা দেখতে পাই না, প্রত্যেকেরই কিছু না কিছু কাজ আছে। সেই রশ্মিগুলোকে যদি আমরা সাজাই, কিরকম ভাবে সাজাবো, এই তরঙ্গ দৈর্ঘ্য, মানে সবাই একই ধরনের ভাই, ঠিক আছে, কেউ বড় পা ফেলে চলে, কেউ ছোট ছোট পা ফেলে চলে, ঠিক, একই ভাই সবাই। যে বড় পা ফেলে চলছে তার মানে তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, আর যে ছোট ছোট পা ফেলে চলছে তার তরঙ্গ দৈর্ঘ্য কম। তাহলে একই দূরত্ব যেতে গেলে যে ছোট ছোট পা ফেলছে তাকে বেশিবার পা ফেলতে হবে, আর যে বড় বড় পা ফেলছে তাকে কমবার পা ফেলতে হবে। এই যে পা ফেলাটাকে আবার বলা হয় তার ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। এই দুটো খুব ইম্পর্টেন্ট। তোমার যত বড় পা হবে তত কমবার স্টেপ পড়বে,
আর যত ছোট পা হবে তত বেশিবার স্টেপ পড়বে। তার মানে তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে কম্পাঙ্ক তত কম হবে, আর তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে কম্পাঙ্ক তত বেশি হবে। এইভাবে যদি আমরা সাজালে প্রথমেই আমি ভাগ করে নেব আমাদের যে 7টা বর্ণ আছে, মানে 7টা রং আছে, তার মধ্যে যদি আমি দিক থেকে ভিবজিওর সাজাই, VIBGOI, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, এই যে রামধনুর যে 7টা রং সেটাকে যদি আমি এইভাবে সাজাই তাহলে দেখতে পাচ্ছি তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি সবচেয়ে বলেছি বাবু, বলো তো কেউ? কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি বলেছি? VIBGOI। লাল রং, red। ভেরি গুড, লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তাহলে এর তরঙ্গ দৈর্ঘ্য কম হবে ভায়োলেটের, মানে আমি সিরিয়ালি সাইজেলে যদি, ঠিক আছে না? ভায়োলেটের তাহলে বেশি কি হবে বলো দেখি, কোনটা বেশি হবে ভায়োলেটের? কম্পাঙ্ক বেশি হবে। ভায়োলেটের কম্পাঙ্ক বেশি হবে। তো ভায়োলেটের থেকে যার কম্পাঙ্ক বেশি, ভায়োলেটের থেকেও কম্পাঙ্ক যার বেশি, সেটাকে আমরা বলি আলট্রা ভায়োলেট। ভায়োলেটের থেকেও কম্পাঙ্কটা বেশি। ঠিক এরপরেই থাকে আমাদের ইউভি রশ্মি, মানে এটাও তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এও আলোর মতোই যায়, একই জিনিস, কিন্তু এর এফেক্টটা আলাদা আমাদের জীবনে। কেমন এফেক্ট? এই ইউভি জীবাণু নাশ করে, শুধু জীবাণু নাশ করে না, জীবন্ত কোষকেও ধ্বংস করে। যদি আমাদের শরীরে ইউভি আসে তাহলে তুমি দেখবে আমাদের শরীরে কোষ নষ্ট হয়ে যায়। যারা ছাত্রীরা অনেক সময় কি করে, বিভিন্ন ধরনের সানস্ক্রিন লোশন ব্যবহার করে, ছাত্ররাও করে, তো এই সানস্ক্রিন লোশন কিনতে গেলে লেখা থাকে ইউভি প্রোটেক্টেড, SPF সামথিং সামথিং লেখা থাকে। তো ইউভি প্রোটেক্টেড মানে হচ্ছে ওই আলট্রা ভায়োলেট রশ্মি কিছুটা আসে, সেই রশ্মিটাকে ওটা আটকাতে সক্ষম। যদি রশ্মিটা চলে আসে তাহলে আমাদের ত্বকের কোষ পুড়তে পারে, কারণ এর যা এফেক্ট ভায়োলেটের থেকেও খারাপ। ভায়োলেট কালারটাও আমাদের চোখের পক্ষে খুব একটা ভালো না। আবার রেডের থেকে যার কম সেটাকে নাম হচ্ছে ইনফ্রারেড। এই ইনফ্রারেড, এখানে ইনফ্রারেড, হ্যাঁ, অবলোহিত রশ্মি, বাংলাটা একটু কঠিন, অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড, এটা রিমোট কন্ট্রোলে ব্যবহার করা হয়। রিমোট কন্ট্রোল যদি তোমরা দেখো, কেউ না কেউ তো দেখেইছো রিমোট কন্ট্রোলের এই ফাংশনটা এর আগে। তো এই যে দেখো রিমোট কন্ট্রোল আমার হাতে একটা আছে, এই রিমোটের, আমি টিপছি না, কি অন্য কি হয়ে যাবে জানি না আমি, এই রিমোটে এখানে একটা লাইট আছে, এই লাইটটা তুমি যদি নর্মাল চোখে দেখো তুমি দেখতে পাবে না এটা জ্বলছে কি জ্বলছে না, বাট যে কোনো ক্যামেরার সামনে যদি এই লাইটটাকে তুমি ধরো তাহলে পরিষ্কার দেখতে পাবে এটা জ্বলছে। যদি আমি একটা মোবাইলে দেখাই এইটা, তোমরা বুঝতে পারবে। এটা তো এই ক্যামেরাতেই দেখতে পাবে হয়তো মেবি। দেখতে পাওয়া গেল কি? দেখুন স্ক্রিনটা বড় করো। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, তো ইনফ্রারেড রে, এটা পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। রিমোট কন্ট্রোলে কি ব্যবহার করা হয়? ইনফ্রারেড রে। এটা সাধারণভাবে অন্য আলোর মতন না, এটা খালি চোখে দেখতেই পাওয়া যাবে না, কিন্তু কোনো ক্যামেরার মধ্যে দেখা যাবে ইনফ্রারেড রে। ইউভি আর ইনফ্রারেড ইম্পর্টেন্ট। ইউভিটা ব্যবহার করা হয় জীবাণু নাশ করতে। এই ইউভি প্রোটেকশন তুমি দেখতে পাবে ওয়াটার পিউরিফায়ারের মধ্যে, ওয়াটার পিউরিফায়ার। আর রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ একটা বড় রেঞ্জ, সেটা মোবাইলের সিগন্যাল, টেলিভিশন, রেডিও, এই সমস্ত জায়গায় ব্যবহার করা হয় রেডিও ওয়েভ। রেডিও ওয়েভ একটা জায়গা থেকে বহু দূর যায়। পরীক্ষায় গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে একদম ইউপিএসসি পরীক্ষা থেকে, ডব্লিউবিসিএস থেকে গ্রুপ সি গ্রুপ ডি, যে কোনো পরীক্ষাতে একটা গুরুত্বপূর্ণ এই রেডিও ওয়েভ নিয়ে বা বিভিন্ন রেঞ্জে প্রশ্নটা আসে, ঠিক আছে? আর মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ এটা অনেকেই আমরা দেখেছি দোকানে গেলে বা বাড়িতে অনেকের আছে, খাবার গরম করে খাওয়ার জন্য একটা জিনিসে ঢুকিয়ে দেওয়া হয়, যেখানে কন্টেনারটা গরম হয় না, খাবারটা গরম হয়ে যায়। এই মাইক্রোওয়েভ শুধুমাত্র জলের কণাটাকে গরম করতে পারে, জলের কণাটাকে গরম করে দিয়ে খাবারকে গরম করে, এটাও এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এছাড়াও এই যে এক্স রে আছে, এটা আগেই পড়েছি স্বাস্থ্য চিকিৎসাতে, এক্স রে হচ্ছে কি করে, হাড়ের ছবি তোলে। এক্স রে আমাদের চামড়াকে ভেদ করে চলে যেতে পারে কিন্তু হাড়কে ভেদ করতে পারে না, সেই জন্য হাড়ের ছবিটা দেখতে পাওয়া যায়।
এখানে একটা উল্লেখযোগ্য জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই যে ধরো একটা এফএম রেডিওর নাম 93.5 রেড এফএম। এই 93.5টা আসলে কি অ্যাকচুয়ালি? এইটা আসলে এই যে রেডিও ওয়েভ পাঠায় না, এই রেডিও ওয়েভের একটা কম্পাঙ্ক। এটা কিনতে হয় গভর্নমেন্টের কাছ থেকে, কারণ একই কম্পাঙ্কে বিভিন্ন লোক যদি মনে করে যে আমি আমার রেকর্ডিং ছাড়বো, তাহলে তো হবে না, মাঝ রাস্তায় এগুলো ক্র্যাশ করে যাবে, নয়েজ তৈরি হবে। সেই জন্য কি হয়, পার্টিকুলার এক একটা কম্পাঙ্ক এক একটা কোম্পানি কেনে গভর্নমেন্টের কাছ থেকে, গভর্নমেন্ট এটা দেয়, এটা বিক্রি করে। মোবাইলের ক্ষেত্রেও এটা হয়, মোবাইলে এখন আমাদের 5G চলছে, কিন্তু এখানে একটা উল্লেখ্য 2G স্পেকট্রাম। যখন আমাদের এই 2G স্পেকট্রাম, তোমরা তখন অনেকটাই ছোট ছিলে, যারা আছো হয়তো অনেকটাই ছোট ছিলে, তখন আমরা কলেজে টলেজে পড়ি, তখন এই 2G স্পেকট্রাম একটা কেলেঙ্কারি হয়েছিল, তখন মানে ফোনে 2G আসছে, আর 2Gটাকে নিয়ে একটা বড় কেলেঙ্কারি ঘটেছিল। ঠিক আছে, মানে এটা গভর্নমেন্টের কাছ থেকে কিনতে হয়, তো ভোডাফোন টাকা না দিয়েই মানে কম পয়সায় পেয়ে গেছিল, সেই জন্য ভোডাফোনের তখন খুব বাজার ছিল ভালো। যাক গে, এটা 2G স্পেকট্রাম, মানে 2G সিগন্যালটাকে কেনার ব্যাপার ছিল। এগুলো সবই কিন্তু রেডিও ওয়েভ। তোমাদের প্রশ্ন কেমন আসতে পারে? প্রশ্ন আসতে পারে যে ধরো বললো যে খাবার গরম করার জন্যে আমরা কোন রশ্মি ব্যবহার করে থাকি বা কোন ওয়েব ব্যবহার করে থাকি। খাবার গরম করার জন্য হয়তো এক্স রে দিল, অবলোহিত রশ্মি দিল, ইউভি দিল, আর মাইক্রোওয়েভ দিল। তো স্বাভাবিকভাবে উত্তর হবে মাইক্রোওয়েভ। এই যে রশ্মিগুলো আছে, এদের একটা করে অ্যাটলিস্ট কাজ যদি তুমি মনে রাখো, বাকিগুলো তোমার অটোমেটিক হয়ে যাবে। যেমন রিমোট কন্ট্রোল, ম্যাক্সিমাম রিমোট কন্ট্রোল, যত রিমোট কন্ট্রোল আছে সব জায়গাতেই ইনফ্রারেড ব্যবহার করা হয়। ঠিক আছে, যেমন তোমরা প্রত্যেকেই জানো মোবাইলে একটা ফাংশন আছে আমাদের, সেটা হচ্ছে ব্লুটুথ। ব্লুটুথ আছে, আরেকটা আছে ওয়াইফাই। এই দুটোই রেডিও ওয়েভে চলে, ব্লুটুথও রেডিও ওয়েভে চলে, ওয়াইফাইও রেডিও ওয়েভে চলে। এটা আমাদের দৈনন্দিন জীবনের একদম লেগে থাকা বিজ্ঞান, আমরা প্রত্যেকে ব্যবহার করি ব্লুটুথ, হেডফোন কানেক্ট করি আমরা, আবার ওয়াইফাই যেখানেই পাই একটা কারোর সঙ্গে ওয়াইফাই কানেক্ট করে নিই। এই প্রত্যেকটাই অ্যাকচুয়ালি কি তরঙ্গ ব্যবহার করে? প্রত্যেকটাই তৈরি করে রেডিও ওয়েভ, কিন্তু এদের রেঞ্জ আলাদা আলাদা। ব্লুটুথের রেঞ্জ এক, আর ওয়াইফাইয়ের রেঞ্জ আর এক। ওয়াইফাইয়ের রেঞ্জটা একটু বেশি, প্রায় 30 মিটার, 30 মিটার অব্দি ওয়াইফাইয়ের রেঞ্জ থাকে। হোয়াইস ব্লুটুথের রেঞ্জ হচ্ছে 2 to 5 মিটার। স্বাভাবিক, এটা খুব একটা বেশি রেঞ্জ থাকে না। ঠিক আছে, কতটা রেঞ্জ হবে না হবে সেগুলোর উপর ডিপেন্ড করে, এদের ক্যারেক্টারিস্টিক্স ওয়াইজ এদের নাম আলাদা আলাদা হয়েছে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট ছিল। নেক্সট আমরা আরেকটা গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন জীবনের পার্ট, সেটা হচ্ছে তড়িৎ, ইলেকট্রিসিটি। এটাই চলে আসবো। ইলেকট্রিসিটি বললেই আমাদের প্রথমে মনে হয় যে ইলেকট্রিক কত বিল এলো, এটাই আমাদের প্রথম নজরে আসে, ইলেকট্রিকের কত বিল এলো। তো ইলেকট্রিকের বিল এই ইউনিটে আসে, কত ইউনিট হয় আর ইউনিট প্রতি তার দাম যেমন হয় সেই অনুযায়ী আমাদের সিস্টেমটা আসে। তো এই ইউনিটকে বলা হয় 1 BOT। বিওটিটা সেই ইংরেজদের আমল থেকে, তখন ইংরেজদের যারা ট্রেডার ছিল তারা বিজনেস করছিল, তো এটাকে বোর্ড অফ ট্রেড, বোর্ড অফ ট্রেড বা বিওটি ইউনিট বলা হয়। এইটা কি বলা হয়? 1 kWh, 1 কিলো ওয়াট আওয়ার। ছোট্ট একটা হিসাব দেখিয়ে দিই, যদি 100 ওয়াটের একটা বাল্ব 3 ঘন্টা চলে, 1000 দিয়ে ভাগ করতে হয়, তাহলে যত ওয়াট বাল্ব হোক যা কিছু হোক তার গায়ে লেখা থাকে কত ওয়াট, সেই ওয়াট কত ঘন্টা চলছে সেটা দিয়ে গুণ করতে হবে, আর 1000 দিয়ে ভাগ করে দিতে হবে। যেটা পাবো সেটা হচ্ছে কত ইউনিট কারেন্ট খরচা হলো, নর্মাল একটা হিসাব, সেটা 1 BOT। এই তড়িৎ ক্ষমতার অ্যাকচুয়াল মাপটা হচ্ছে ওয়াট এককে। প্রত্যেক জিনিসের গায়ে দেখবে লেখা আছে 100 ওয়াট, 10 ওয়াট কি 200 ওয়াট। যত বেশি ওয়াট তত বেশি কারেন্ট যাবে, তত বেশি কারেন্ট খাবে আর কি, তত বেশি কারেন্ট পড়বে। নেক্সট, দু ধরনের কারেন্ট আমাদের আসে, সেটা হচ্ছে এসি, একটা ডিসি। এসি আমাদের বাড়িতে যে কারেন্টটা টোটাল এখন সাপ্লাই হয় সেটাকে বলে এসি কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট। আর ডাইরেক্ট কারেন্ট এটা সাধারণত ব্যাটারি থেকে পাওয়া যায়, মোবাইলের যে কানেকশন হয় বা আমাদের যে ছোট ছোট ব্যাটারি আছে, ঘড়ির ব্যাটারি, টর্চের ব্যাটারি, বিভিন্ন ধরনের ব্যাটারি আছে, সবগুলো হচ্ছে ডাইরেক্ট কারেন্ট দেয়। আর অল্টারনেটিং কারেন্ট মানে এর পজিটিভ নেগেটিভটা চেঞ্জ হতে থাকে, আর ডাইরেক্ট মানে এর পজিটিভটা পজিটিভই থাকবে, নেগেটিভটা নেগেটিভই থাকবে। ব্যাপারটা হচ্ছে কি,
এই অল্টারনেটিং কারেন্ট অনেক হেল্পফুল, অনেক কারণে ব্যবহার করা হয়েছে। আগে ডিসি কারেন্ট ছিল, এখন এসি নেওয়া হয়েছে, তার অনেকগুলো কারণ আছে। কেন কারণগুলো সেগুলো হয়তো পরবর্তী কোনো কালে বলার সুযোগ হলে বলবো। কিন্তু এই অল্টারনেটিং কারেন্টের একটা রেটিং আছে। রেটিংটা কীরকম, আমাদের ইন্ডিয়াতে এই অল্টারনেটিং কারেন্ট যেটা দেওয়া হয় সেটা হচ্ছে 220 ভোল্ট 50 হার্জ। তুমি যে কোনো মোবাইলের ওই যে চার্জারটা আছে না, চার্জারটা খুলে দেখে নেবে ওর রেঞ্জটা কীরকম, এই রেঞ্জ। এটা পরীক্ষার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা, কারণ এটা প্রত্যেকের জীবনেই লাগবে, লেগেছে এখন অবধি। 220 ভোল্ট 50 হার্জ, এইটা আমাদের ডেলি মানে যেটা আমাদের ডোমেস্টিক কারেন্ট, আমাদের বাড়িতে এটা দেওয়া হয়। এটা 440 ভোল্টের কারেন্টও আমাদের দেওয়া হয়। এটাকে বলে ইন্ডাস্ট্রিয়াল লাইন। মানে যে কোনো জায়গায় বড় ইন্ডাস্ট্রি আছে, বড় বিল্ডিং আছে, বড় বিল্ডিংয়ে লিফট চলছে, মোটর চলছে, সেখানে 440 চলে। বা কোনো বড় ছোটোখাটো ইন্ডাস্ট্রি আছে, বড় ইন্ডাস্ট্রি আছে, সেখানে 440 ভোল্টেজের কারেন্ট চলে। আর এমনি নর্মাল আমাদের দৈনন্দিন জীবনে 220 ভোল্ট আর 50 হার্জের কারেন্ট চলে। হোয়ারাজ আমেরিকাতেই দেখা যায় এটা 120 ভোল্টের কারেন্ট, এটা 60 হার্জ। ভোল্টেজ যত কম হবে তত শক খেয়ে মরার প্রবণতা কমে যাবে। ভোল্টেজ যত বেশি তত তার অভিঘাত বা শকটা বেশি হবে। তো ইন্ডিয়াতে যে অল্টারনেটিং কারেন্ট আছে, বি কেয়ারফুল, এটা 220-50 হার্জ। ঠিক। নেক্সট, এই ভোল্টেজ দেখো, আমি তোমাকে কিছুক্ষণ আগে বললাম ইন্ডাস্ট্রিয়ালে 440 ভোল্ট আবার 220 ভোল্ট। এই 220 ভোল্ট আবার আমাদের মোবাইলের যে চার্জার, আমি বারবার মোবাইলের এক্সাম্পল দিচ্ছি কারণ মোবাইলটা আমাদের হাতের কাছে সবচেয়ে বেশি ব্যবহার হয়। মোবাইলের যে চার্জার আমরা ব্যবহার করি, সেই মোবাইলের চার্জারে তো আর 220 ভোল্টের কারেন্ট যদি মোবাইলে দেওয়া হয়, মোবাইল উড়ে যাবে, তাই না? তো 220 ভোল্ট তো মোবাইলে দেওয়া হয় না, তো এটাকে কমানোর প্রয়োজন হয়। তাহলে কোনো জায়গায় ভোল্টেজকে কমাতে হয়, আবার কোনো জায়গায় ভোল্টেজকে বাড়াতে হয়। যেমন আগের যে সিআরটি টিভিগুলো ছিল, ক্যাথোড রে টিভি, ক্যাথোড রে টিউব, এই বড় যে টিভিগুলো, এখন প্লেটের টিভি না, ওই সেই এলইডি টিভি না, বড় টিভিগুলো, ওই টিভিগুলোতে ভোল্টেজ 220 ভোল্টের কারেন্ট তুমি সাপ্লাই গুঁজে দিলে প্লাগে, কিন্তু ও ভোল্টেজটাকে বাড়িয়ে 1000 ভোল্ট করে নেবে। তাহলে প্রয়োজন কোনো কোনো জায়গায় ভোল্টেজকে বাড়ানোর, আবার কোনো কোনো জায়গায় ভোল্টেজকে কমানোর প্রয়োজন হয়। যদি ভোল্টেজকে কমানো এবং বাড়ানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে ট্রান্সফরমার ব্যবহার করা হয়। আর মজার কথাটা বলে রাখি, এই ট্রান্সফরমার শুধুমাত্র অল্টারনেটিং কারেন্টেই ব্যবহার করা সম্ভব, ডিসি কারেন্টে ট্রান্সফরমার ব্যবহার করা যায় না। সেই জন্যে ডিসি কারেন্টের ব্যবহার এখন অবসোলেট হয়ে গেছে, কমে গেছে। ডিসি কারেন্টের ট্রান্সফরমার ব্যবহার করা যায় না, প্রয়োজন মতো বাড়াবো কমাবো করতে পারবো না, তাহলে হয় আমাদেরকে সেই সুযোগটা দিতে হবে। নেক্সট, যদি এর পরে একটা পয়েন্ট বলি, সেটা হচ্ছে তড়িৎ পরিবহন ক্ষমতা। রূপার তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক। এরপরে আছে তামা, অ্যালুমিনিয়াম। তবে এখন যে হারে দিন এগিয়ে যাচ্ছে না, সেখানে তুমি রূপা, তামা, অ্যালুমিনিয়াম এগুলোর যুগ শেষ। এখন হচ্ছে সব অ্যালয়ের যুগ, সংকর ধাতুর যুগ। এই বিভিন্ন ধাতুকে মিলিয়ে এমন একটা ধাতু তৈরি করবে যার পরিবহন ক্ষমতা আরো বেশি হবে, যার এফিসিয়েন্সি আরো বেশি হবে, এবং লংজিভিটিও বেশি হবে। এটা ধীরে ধীরে আসতে থাকবে, কোনো চিন্তার কিছু নেই। যাকে বাড়িতে আর একটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে শর্ট সার্কিট। যেখানেই আগুন লাগুক দেখবে লোকে বলে দেয় শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এই শর্ট সার্কিট মানে নামটা শুনলেই বুঝতে পারবে, সার্কিট ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, সার্কিটটা ছোট হয়ে যায় যে কোনো কারণে, মানে প্লাস মাইনাস আগে জুড়ে গিয়ে সার্কিটটা ছোট হয়ে যায়। তার ফলে প্রচুর তাপ উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হওয়ার ফলে আগুন জ্বলে যায়, সেই আগুন ছড়িয়ে পড়ে। এইটার থেকে বাঁচার জন্য ফিউজ ব্যবহার করা হতো আগে। ফিউজ থাকতো, সেই ফিউজটা কি হতো, নিজে মরে যেত, মানে ফিউজটা কেটে যেত, কেটে গিয়ে কারেন্টটা ডিসকানেক্ট করে দিত। অত ফলে বিপদের সম্ভাবনাটা থাকতো না, আর পরবর্তীকালে আমরা আবার ফিউজটা লাগিয়ে নিতাম। কিন্তু সেইটা তো একটু বেশ, এটা কাস্টমার ফ্রেন্ডলি না, সাধারণ মানুষের জন্য খুব একটা ভালো না, আবার লোক ডাকতে হতো ফিউজ লাগানোর জন্য। তাই বর্তমানে এমসিবি ব্যবহার করা হয়। এমসিবি কথার মানে হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার। মিনিয়েচার সার্কিট ব্রেকার। এতে সুবিধা হচ্ছে কি, সার্কিট যে কোনো মুহূর্তে কি হবে, ওটা পড়ে যাবে। মানে সার্কিটটা ব্রেক হয়ে যাবে, মানে একটা সুইচের মধ্যে হবে, সেটা পড়ে যাবে, সেটাকে আবার তুলে দিলেই হয়ে যাবে। তার ফলে যে কোনো মানুষ বাড়িতে, মা কাকিমারাও এটা করে ফেলতে পারে। তো কারেন্টের ব্যাপারে বা তড়িতের ব্যাপারে এইটুকু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। আমি চলে আসবো নেক্সট পেজে, তাপের ব্যাপারে কিছু কথা বলার জন্য। তাপ দিলে বস্তুর আয়তন বাড়ে, এটা আমাদের একদম ক্লাস 5-এর কনসেপশন, ছোটবেলায় পড়েছিলাম
যে তাপ দিলে বস্তুর আয়তন বাড়ে, গরুর গাড়ির চাকায় লোহার বের পরানো, তারপরে রেল লাইনে দুটি জোরের মাঝে ফাঁক রাখা হয়, তাই না? কেন রাখা হয়? তাই তাপ দিলে ওই গরম হবে, গরম হলে যেগুলোর আয়তন বাড়বে। এই ঘটনার সঙ্গে আমরা পরিচিত যে তাপ দিলে বস্তুর আয়তন বাড়ে। নেক্সট, তাপমাত্রা মাপার যন্ত্রের নাম থার্মোমিটার। এই থার্মোমিটার অনেক ধরনের হয়, ঠিক বিভিন্ন ধরনের থার্মোমিটার, কোনোটায় পারদ ব্যবহার করা হয়। আমরা ছোটবেলা থেকে কি দেখে এসেছি, থার্মোমিটার মুখে ঢুকিয়ে দেয় বা হাতে রাখে, থার্মোমিটার দিয়ে জ্বর টর মাপা হয়, তো দেখে এসেছি তো। তারপরে করোনা আসার পরে আমরা দেখলাম একটা অন্য ধরনের থার্মোমিটার, থার্মাল গান, সে বন্দুকের মতন মুখের সামনে ধরছে, সেটা দিয়ে তাপমাত্রা মেপে নিচ্ছে। যাকে এখন অনেক ধরনের তাপমাত্রা মাপার এই যে যন্ত্র থার্মোমিটার বেরিয়ে গেছে, বেসিক আইডিয়াটা সেম আছে। এইটা মাপ তিনটে স্কেলে হয়, একটা হচ্ছে সেলসিয়াস স্কেল, একটা ফারেনহাইট স্কেল, আর একটা হচ্ছে কেলভিন স্কেল। আরো অনেক স্কেল আছে, রোমার স্কেল আছে, বাদ দিলাম সেটা। তো মেন হচ্ছে সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল। এই সেলসিয়াস স্কেলে দিনের তাপমাত্রা মাপা হয়, আজকের তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, এরকম বলা হয়। ফারেনহাইটটা সাধারণত জ্বর মাপার জন্য ব্যবহার হয়, জ্বর মাপার ক্ষেত্রে ক্লিনিক্যাল থার্মোমিটার বলে, যদিও এখন সমস্ত কিছু বাদ দিয়ে সবাই ওই ডিগ্রি সেলসিয়াস আর কেলভিনে চলে এসেছে। তো তবুও মোটামুটি আমাদের সেই ইংরেজরা চালু করে দিয়ে গেছিল, সেই রুল এখনো চলছে। ফারেনহাইট থার্মোমিটার, বললো কারুর জ্বর এসেছে 103 ডিগ্রি ফারেনহাইট, অ্যাকচুয়ালি দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করি না, না ব্যবহার করতে করতে ডিগ্রি ফারেনহাইটটার ব্যবহার করি না, 103 জ্বর 103 জ্বর বলি। তো যদি এটা ব্যবহার না করি সেই জন্য আমরা হয়তো ভুলে গেছি, তাই মনে রাখতে হবে ফারেনহাইট থার্মোমিটার হচ্ছে ক্লিনিক্যাল থার্মোমিটার, এটা হচ্ছে ক্লিনিক্যাল। তো দেখা যায় 100 ডিগ্রি ফারেনহাইট আর 100 ডিগ্রি সেলসিয়াস, এইটার মধ্যে কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াসটা বেশি তাপ। অনেক সময় এই প্রশ্ন দেখেছি আমি যে দুটো তাপমাত্রা বলে দিয়ে কম্পেয়ার করতে বলেছে যে কোন তাপমাত্রাটা বেশি, 100 ডিগ্রি ফারেনহাইট না 100 ডিগ্রি সেলসিয়াস। আমাদের যদি আইডিয়াটা ক্লিয়ার থাকে যে ফারেনহাইট মানে একটু ছোট আর সেলসিয়াস মানে একটু বড়, তাহলে ব্যাপারটা মিটে যাবে। নেক্সট, সূর্য থেকে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে। আমি একটা পদ্ধতির নাম উল্লেখ করেছি, তাপ যাওয়ার তিনটে পদ্ধতি আছে। একটার নাম হচ্ছে বিকিরণ, একটার নাম হচ্ছে পরিচলন, আর একটার নাম হচ্ছে পরিবহন। যদি কঠিন পদার্থের ভেতর দিয়ে তাপ যায়, মানে একটা জায়গায় আগুন জ্বলছে, আমি একটা লোহার রডকে আগুনে দিয়ে ধরলাম, তাহলে কিছুক্ষণ পরে সেই লোহার রড দিয়ে তাপ আমার হাতে চলে আসবে, এই পদ্ধতিটার নাম হচ্ছে পরিবহন। ঠিক, এরপরে আমি এক বালতি বা একটা কন্টেনারে জল নিয়ে বসিয়ে দিলাম, জলটা তলাটা প্রথমে গরম হলো, তারপরে উপরটা গরম হলো, এই যে পদ্ধতিতে তলা থেকে উপরে তাপ এলো, এইটাকে বলা হয় পরিচলন। আর একটা পদ্ধতি আছে যেটা ডাইরেক্ট সান থেকে আসে, সূর্য থেকে তাপ আসছে, এই সূর্য এখানে, আমরা এখানে আছি, মাঝখানে বিস্তর ফাঁকা জায়গা, কিচ্ছু নেই, পুরো স্পেস, তা সত্ত্বেও আমাদের কাছে তাপ চলে আসছে। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাকে বলা হয় বিকিরণ পদ্ধতি। এই বিকিরণ পদ্ধতি তে তাপ আমাদের গায়ে আসে এবং সেইটাকে সেটার থেকে বাঁচার জন্যে আমরা কি করি দেখা যাক। সাদা বা রূপালি চকচকে রং এই তাপকে প্রতিফলিত করতে পারে। তোমরা দেখবে টেস্ট ক্রিকেটাররা, যারা টেস্ট ক্রিকেট খেলে, তারা সব সারাদিন রোদে খেলে, তারা সব সাদা পোশাক পরে খেলে। আর যারা ডে নাইট ক্রিকেট খেলে, মানে ওয়ান ডে ক্রিকেট খেলছে, তারা সব বিভিন্ন ধরনের কালারফুল পোশাক পরে ফেলছে। দিনের বেলা এই সূর্যের ডাইরেক্ট আলোটাকে সহ্য করার জন্য সাদা বা রূপালি রং করতে হয়, ঠিক আছে? এটা হচ্ছে সাইন্টিফিক ওয়ে। যেমন তুমি দেখবে আরবিয়ান কান্ট্রিতে খুব, ওরা তো খুব পয়সাওয়ালা এবং খুব গরম, ওখানে ওরা সব সাদা সাদা সব বড় বড় ড্রেস পরে থাকে, মুখ টুক ঢাকা, এরকম সাদা সাদা পোশাক পরে থাকে। তার একটাই কারণ, এই যে সাদা রং তাপকে প্রতিফলিত করতে পারে, ভেরি ইম্পর্টেন্ট, প্রতিফলিত করতে পারা। আর কালো রং কি করে? তাপ শোষণ করে। এটা খুব ভালো বুঝতে পারবে কালো রং তাপ শোষণ করে, তার কারণ রোদে তোমার মোবাইলটা একবার বার করলে তুমি বুঝতে পারবে যে কালো রং কি তাপ। মোবাইলটা চালাবে না, কিচ্ছু না, মোবাইলের উপরে স্ক্রিনটা দেখবে অন্য জায়গার থেকে অনেক বেশি গরম হয়ে গেছে। কালো রং বেশি তাপ শোষণ করতে পারে। এই যে প্রতিফলিত করা, শোষিত করা, এই দুটো তাপই হচ্ছে বিকীর্ণ তাপ, মানে বিকিরণ পদ্ধতি যে তাপ আসে সেই তাপটা। ঠিক, এই ছিল আমাদের মোটামুটি ক্ষেত্রে তাপ, আলো এবং তড়িতের। এছাড়াও কিছু কিছু কনসেপশন আছে ম্যাগনেটের ব্যাপারে, সেগুলো পরবর্তীকালে কখনো সুযোগ হলে নিশ্চয়ই আমরা ডিসকাস করব। নেক্সট, রসায়নবিদ্যার কিছু জিনিস আমরা এখানে জেনে নেব, একদম ছোট্ট ছোট্ট জিনিস,
আমাদের দৈনন্দিন জীবনে লাগে ভিনিগার। এই ভিনিগার আসলে এটা কি জিনিস সেটা আমরা দেখব। ভিনিগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড সংকেত হচ্ছে CH3COOH। খুব একটা ইম্পর্টেন্ট না এটা মনে রাখার জন্য, শুধু মনে রাখতে হবে ভিনিগার আসলে অ্যাসিটিক অ্যাসিড, একটা অ্যাসিড, সেটা আমরা খেতে পাই, খেতে পারি আর কি, এডিবল। খাবার সোডা, এটাকে আমরা বিভিন্ন চপ জাতীয় খাবার, ভাজাভুজি এইসব খাবারের সঙ্গে এটাকে ব্যবহার করে থাকি, খাবার সোডা। এটাকে বলে সোডিয়াম বাইকার্বনেট। এখানেও খুব একটা ইম্পর্টেন্ট না এই নামটা, এই সংকেতটা। নেক্সট কাপড় কাচা সোডা। কাপড় কাচা সোডা এটা সোডিয়াম কার্বনেট। এটা একই জিনিস প্রায়, শুধুমাত্র বাই আর এখানে বাইটা নেই, শুধু হাইড্রোজেনটা মিসিং থাকবে। তো এটি Na2CO3 সোডিয়াম কার্বনেট। আর খাদ্য লবণ, এটার জন্য সোডিয়াম ক্লোরাইড। এছাড়া আরো অনেক জিনিস আছে, যে জিনিসগুলো যত মনে রাখতে পারবে তত তোমার পক্ষে ভালো, কারণ এটা আমি প্রেডিক্ট করতে পারি না যে কতগুলো আসবে, আর অনেকগুলো জিনিস একসঙ্গে মনে রাখা আমাদের পক্ষে সম্ভব না। আমরা ধীরে ধীরে যাব। প্রথমত ভিনিগারটা আমাদের কাছে খুব পরিচিত, কারণ মাংস টাংস রান্না করতে গেলে, চাউমিন এগরোল এসব রান্না করতে গেলে ভিনিগার ব্যবহার করা হয়। আর খাদ্য লবণ প্রত্যেকের বাড়িতে প্রতিদিন ব্যবহার করা হয়। নেক্সট, বিভিন্ন অ্যাসিড। এই অ্যাসিডগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা খেয়ে থাকি এবং তাদের উৎস। প্রথমত লেবু। লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। অ্যাসিড করে যেটা সাইট্রিক অ্যাসিড ম্যাক্সিমাম লেবুর ক্ষেত্রেই, যেগুলো টক জাতীয় সেগুলোকে সাইট্রাস ফল আমরা বলি, সাইট্রাস ফ্রুট, সেগুলো সাইট্রিক অ্যাসিডের জন্য। ল্যাকটিক অ্যাসিড দইয়ে থাকে, টক দই বা দইয়ের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড। এইগুলোর জাস্ট নামটা একটু মনে রাখো, অনেকেরই নামটা মনে আছে, একটু জাস্ট রিকল করে নাও, এইগুলোই পরীক্ষাতে আসে এই জিনিসপত্রে। আপেলের ভেতরে থাকে ম্যালিক অ্যাসিড, তেঁতুলের ভেতরে থাকে টার্টারিক অ্যাসিড। আর পিঁপড়ের হুল, পিঁপড়ের হুল মানে হচ্ছে যেটা পিঁপড়ে কামড়ালে আমাদের যন্ত্রণা হয়, যেটা জ্বালা হয়, সেই জিনিসটার মধ্যে থাকে অ্যাকচুয়ালি ফর্মিক অ্যাসিড। যে কোনো যদি এইসব কামড়ালে জ্বালা ফালা হয় না, তার মানে এখানে একটু অ্যাসিড ঢুকে গেছে, এটা বুঝতে হবে, হালকা অ্যাসিড হলেও আছে। এগুলো মোটামুটি আমাদের পরিচয়ের জায়গা। আর কিছু কিছু আছে যেগুলোতে আমাদের জীবন সংশয় পর্যন্ত হয়ে যেতে পারে। সেটার মধ্যে হয় সাপ বা মৌমাছির বিষ। সাপ বা মৌমাছির বিষ, এগুলোর মধ্যে মৌমাছির বিষে এতটা হয় না, বাট সাপের বিষে হতে পারে। এটা কিন্তু এক ধরনের প্রোটিন, যে প্রোটিনটা নেয়ার ক্ষমতা আমাদের শরীরে ডাইরেক্টলি নেই, নেয়ার ক্ষমতা নেই, তাই মারা গেছে। আর পেঁয়াজের ঝাঁঝ, পেঁয়াজ কাটলে প্রচন্ড ঝাঁঝ হয়, ঠিক আছে, এইটাও অ্যাকচুয়ালি অ্যাসিডের জন্যই হয়। যখনই পেঁয়াজ কাটা হয়, যদি তোমাকে মাইক্রোস্কোপিক ভিউ দেখায় যে পেঁয়াজ যখনই কাটা হচ্ছে একটা পেঁয়াজ, তখন কি হবে, পেঁয়াজের এখান থেকে ছোট 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 কণাগুলো সব উড়তে থাকে, সেগুলোই চোখে মুখে ঢুকে যায়, এগুলো সব অ্যাসিডের কণা, চোখে মুখে ঢুকে যায়, তখন আমাদের একটা ঝাঁঝ তৈরি হয়। এই ঝাঁঝকে কাটানোর জন্য তুমি যেটা করতে পারো, সেটাকে অ্যাসিডকে একটু কমিয়ে দেওয়া যায়, অ্যাসিডের ক্ষমতাকে জলে ডুবিয়ে। তো এই পেঁয়াজকে যদি জলে ডুবিয়ে 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 কাটা হয়, তাহলে এই পেঁয়াজের কিন্তু আর কোনো ধরনের এফেক্ট থাকবে না, ওই ঝাঁঝটা থাকবে না, ঠিক আছে। নেক্সট, বিভিন্ন ধাতব সংকর। ধাতব সংকরের ব্যাপারটা আলাদা করে রেখেছি, তার কারণ হচ্ছে আমি আগেই বললাম যে এখনের যে দুনিয়াটা হয়ে গেছে না, এটা পুরোপুরি সংকর ধাতুর, মানে ডাইরেক্ট ধাতু না, তুমি পাবেই না, ডাইরেক্ট ধাতু নেই। সবই হচ্ছে কিছু না কিছু ধাতুর সঙ্গে মিশিয়ে আরো আপগ্রেডেড, আরো ভালো, আরো স্ট্রং, আরো উজ্জ্বল ধাতু তৈরি করা হয়েছে, ঠিক আছে। তো সেটা প্রথমেই আসে পিতল। এটা বহুদিন আগেকার চল। পিতল কিন্তু অনেকেই আমরা ভুলে যাই পিতল কি দিয়ে তৈরি, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। পিতলের মধ্যে থাকে তামা ও জিঙ্ক, ঠিক। জিঙ্ককে অনেক সময় বাংলাতে দস্তা বলে, আর তামাকে ইংরেজিতে কপার বলে, এটা একটু মনে রাখবো আমরা। যেমন ব্রোঞ্জ। ব্রোঞ্জ একটা তো যুগই আছে, প্রস্তর যুগের পরে ব্রোঞ্জ যুগ একটা আছে, অনেক দিন আগে মানুষজন তৈরি করেছে ব্রোঞ্জ, আর এখনো এটা চলে আসছে। অলিম্পিকে একটা মেডেলই আছে ব্রোঞ্জ মেডেল। তো ব্রোঞ্জ কি দিয়ে তৈরি হয়, এটা গুলিয়ে যায় অনেক সময়। ব্রোঞ্জ তৈরি হয় তামা আর টিন দিয়ে, ঠিক। ঠিক একই রকম ভাবে কাঁসা, কাঁসা পিতল একসাথেই আমরা করি, কাঁসাটা একটু বেশি উজ্জ্বল, পিতলটা একটু কম উজ্জ্বল। এই কাঁসাও একই রকম, ব্রোঞ্জের যা মেটেরিয়াল কাঁসারও তাই মেটেরিয়াল, বাট পার্সেন্টেজে গন্ডগোল, ঠিক। কাঁসাতে তামা আর টিনের যা পার্সেন্টেজ, ব্রোঞ্জে তামা আর টিনের পার্সেন্টেজ আলাদা, না হলে উপাদান এক। এরপরে সবচেয়ে বেশি যেটা ব্যবহার করি আমরা এখন দৈনন্দিন জীবনে, সেটা স্টেনলেস স্টিল। এটা বলার অপেক্ষা রাখে না, কলঙ্কহীন ইস্পাত বা স্টেনলেস স্টিল, কারণ লোহার মতন শক্ত এবং সস্তা জিনিস খুব কম আছে। সব জায়গাতে লোহা ব্যবহার করে, রাস্তার ধারে রেলিং লোহা ব্যবহার করছে,
লোকে বাড়িতে রেলিং দিচ্ছে লোহা, রেল লাইনের লোহা, সব জায়গাতে লোহা ব্যবহার করা হয়, কারণ খুব শক্ত জিনিস। কিন্তু এই শক্ত হলেও কি হবে, এর হচ্ছে মরচে পড়াটা ড্রব্যাক ছিল। তো লোহায় মরচে পড়ার জন্য অনেকগুলো পদ্ধতি করা হয়েছে, যেমন জিআই করা হয়। জিআই তারের তোমরা নাম শুনে থাকবে, জিআই মানে গ্যালভানাইজড আয়রন। গ্যালভানাইজড আয়রন মানে এখন লোকে গ্রিল লাগাচ্ছে, শাটার গেট লাগাচ্ছে, দেখবে সব সাদা সাদা রঙের। তার মানে কি হয়, এই আয়রনের উপরে একটা জিঙ্কের লেয়ার দিয়ে দেওয়া হয়, জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, যেমন রং হয় সেরকমই একটা জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, যেটাকে আমরা গ্যালভানাইজড আয়রন বা জিআই বলি। কিন্তু এটার থেকেও এতে এই মানে এই জিঙ্কের যে লেয়ারটা সেটা ধীরে ধীরে উঠে যেতে থাকে। উঠে গেলে কি হবে, জায়গাটায় আবার রাস্টিং মানে জায়গাটায় আবার মরচে চলে আসবে। সেইটাকে আটকানোর জন্য আমরা কি করি, ভেতর থেকে এটাকে চেঞ্জ করে স্টেনলেস স্টিল করা হয়। স্টেনলেস স্টিলের লোহা থাকে, ক্রোমিয়াম থাকে এবং খুব সামান্য পরিমাণে 1 to 1.5% কার্বন থাকে। নেক্সট, অ্যামালগাম। অ্যামালগাম এটা আগে খুব ব্যবহার হতো, কারণ আরসিটি মানে দাঁতের একটা চিকিৎসা আছে, রুট ক্যানাল ট্রিটমেন্ট, আরসিটি। আরসিটি আসার আগে যে কোনো ধরনের ক্যাভিটিতে একটা সিলিং করা হতো, দাঁতটাকে ফিল করে দিত। সেই দাঁতের ভেতরে অ্যালুমিনিয়াম আর পারদ মেশানো অ্যামালগাম দেওয়া হতো। ঠিক আছে, আর একটা বলি লাস্ট, ডুরালুমিন। ডুরালুমিন কেন ইম্পর্টেন্ট, ডুরালুমিনে প্লেনের বডি তৈরি হয়। ঠিক, এরোপ্লেনের যে বডি হয় না, সেই বডি অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়ামটা বেশি পরিমাণে থাকে, কিন্তু অ্যালুমিনিয়ামটা একটু কি হয়, আম, মানে একটু নরম টাইপের, তাকে একটু শক্ত করতে হবে। শক্ত করার জন্য কি ব্যবহার করা হয়, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, তামা, এই সমস্ত দিলে আহ, মানে সেটার বাতাসের সঙ্গে যে ঘর্ষণ হয়, সেই ঘর্ষণের ফলে প্রচুর তাপ উৎপন্ন হয়। সেই তাপটাকে এ সহ্য করার ক্ষমতা সম্পন্ন জিনিস। সেই জন্যই অ্যালুমিনিয়াম শুধু রাখা হয় না, অ্যালুমিনিয়ামের সঙ্গে ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, তামা, এটা দিয়ে তৈরি করা হয় ডুরালুমিন। অনেক সময় পরীক্ষায় এরকম প্রশ্ন আসে, এদের ব্যবহারগুলো আসে, যে অ্যামালগাম কোথায় ব্যবহার করা হয়। অ্যামালগাম সচরাচর ব্যবহার করা হতো সিলিং করতে, দাঁত কোনো ক্যাভিটি হলে সিল করতে ব্যবহার করা হয়। ডুরালুমিন কোথায় ব্যবহার করা হয় বলে 4টে জায়গা দিয়ে দিল, তুমি বুঝতে পারছো ডুরালুমিন সাধারণভাবে প্লেন তৈরি, প্লেনের কাঠামো তৈরির ক্ষেত্রে ডুরালুমিন ব্যবহার করা হয়। কয়েকটা জিনিস, বেশি কিছু না, পিতল, ব্রোঞ্জ, কাঁসা, স্টেনলেস স্টিল, অ্যামালগাম, ডুরালুমিন, এগুলো মনে রাখলে মোটামুটি যদি ধাতব সংকট থেকে কোনো প্রশ্ন আসে তুমি করতে পারবে। এছাড়াও আমি বলছি যে এখনের যুগটা পুরোপুরি সংকট ধাতুর যুগ, ডাইরেক্টলি কোনো ধাতু আর ব্যবহার করা হয় না সোনা ছাড়া, তাতেও আবার খাদ থাকে, তাই না? তো নেক্সট, প্রাকৃতিক কিছু ঘটনা এবং তার বিজ্ঞান। প্রাকৃতিক ঘটনার মধ্যে প্রথমে আসে বজ্রপাত। বজ্রপাত ব্যাপারটা কি ডিটেলসে বলার তো এখন সুযোগ নেই, তো বজ্রপাতটা ছোট করে আমরা জানবো, কারণ দৈনন্দিন জীবনে একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে বজ্রপাত। প্রতি বছর বেশ কিছু মানুষ মারা যায় বজ্রপাতের জন্য, আর এবছর তো কথাই নেই, একাধিক মানুষ মারা গেছে বজ্রপাতের কারণে। অসচেতনতা তার অন্যতম প্রধান কারণ। হুম, তো প্রথমত বজ্রপাত তৈরি হয় দুটি মেঘের সংঘর্ষের ফলে। বেসিক তৈরি হচ্ছে বজ্রপাত তৈরি হয় দুটি মেঘ বাতাসে যখন ভেসে ভেসে আসতে থাকে, এ একটা মেঘ, এ একটা মেঘ, দুটি মেঘ যখন সংঘর্ষ হয় তখন একটা তড়িৎ আদান প্রদানের মাধ্যমে বজ্রপাতের উৎপত্তি হয়। মোটামুটি ভাবে আমি বেসিক এটা বলতে পারি। ঠিক, ডিটেলসে আরো অনেক কিছু আছে, কিন্তু বেসিক্যালি তোমরা এই পরীক্ষার জন্য যেটা জানবে, দুটি মেঘের সংঘর্ষের ফলে বজ্রপাত তৈরি হয়। এই বজ্রপাতকে আটকানোর জন্য একটা ব্যবস্থা করা হয়। অনেক সময় দেখবে এরকম মন্দিরের ওপরে কোনো জায়গায় ত্রিশূল রাখা থাকে, এই ত্রিশূল আসলে অন্য কোনো ব্যাপার নেই, এই ত্রিশূলটা হচ্ছে বজ্র নিরোধক। আর এখন তো স্টাইল করে বজ্র নিরোধক বেরিয়ে গেছে, এরকম ধরনের বজ্র নিরোধক বেরিয়ে গেছে, এখন বড় বড় হাই রাইজ বিল্ডিং এ এটা থাকে। এই সুচালো মুখ, সূচি মুখ থাকতে হবে, ছোট ছোট সুচালো মুখ থাকতে হবে। সুচালো মুখ থাকলে কোনো অসুবিধা নেই, সেইটাই বজ্র নিরোধক হিসেবে কাজ করবে। ঠিক আছে, ধরো একটা বড় বিল্ডিং, একটা বড় বিল্ডিং যদি আমি এরকম ড্রয়িং করি, এর ওপরে এরকম ধরনের সূচিমুখ থাকলো, আর একটা তারকে নিয়ে এসে পুরো মাটির তলায় ঢুকিয়ে দেওয়া হলো, এটাকে লাইটেনিং কন্ডাক্টর বা বজ্র নিরোধক বলা হয়। এই বজ্র নিরোধকের সাহায্যে বাজকে আটকানো হয়। পরীক্ষার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কিসের সাহায্যে বজ্রপাত আটকানো সম্ভব। ঠিক আছে, অনেক কিছু উদাহরণ দিতে পারে, তার মধ্যে বজ্র নিরোধক একটা অবশ্যই উত্তর হিসেবে থাকবে। এই বজ্রপাত যখন হয় তখন নিরাপদ স্থান কোনটা আর বিপদের স্থান কোনটা? নিরাপদ স্থান হচ্ছে টিনের ছাদওয়ালা বাড়ি। দেখো, অনেকেই টিনের ছাদ আছে বলে না, কি হয় মানে দুঃখ পায় জীবনে, যে আমার বাড়িতে টিনের চাল, অনেকের বাড়িতে ছাদ দেওয়া আছে,
কোথায় কোথায় সুবিধা আছে। টিনের ছাদওয়ালা বাড়িতে বজ্রপাত হবে না। টিনের চালওয়ালা গাড়ি মানে ধাতব ছাদওয়ালা যে গাড়িগুলো আছে তার ভেতরে থাকলেও বজ্রপাত হবে না। ঠিক আছে, এখানে কি আসে যে তড়িৎটা চালিয়ে যায়, সেই জন্য এগুলো খুব নিরাপদ। কিন্তু মুশকিল যেটা যেটা আমরা অনেক সময় ভুল করি, গ্রামের সাইডে অনেক ছেলে মেয়ে এই ভুলটা করে, এই জন্যই মারা যায়, সেটা হচ্ছে এই যে গাছের তলা, বড় বড় গাছের তলায় বৃষ্টির সময়, বৃষ্টি যখন হয় গাছের তলায় দাঁড়িয়ে পড়ে, যদি একটু বৃষ্টির থেকে বাঁচতে পারে। গাছের তলা কিন্তু খুব মারাত্মক ক্ষতিকর। পরীক্ষাটা যতটা ইম্পর্টেন্ট তার থেকেও বেশি ইম্পর্টেন্ট মানুষের জীবন। তো এটা একটু মাথায় রাখবে, যারা জানতে খুবই ভালো, যারা জানো না কখনোই গাছের তলাতে দাঁড়াবে না। ফাঁকা মাঠে দাঁড়িয়ে থাকবে, মানে শুয়ে যাবে, বসে থাকবে একটা স্টাইল করে, সেটা আলাদা কথা, কিন্তু তবুও গাছের তলাতে দাঁড়াবে না। একটু ভিজলেও কিছু যাবে না, কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে। আর ল্যাম্পপোস্ট, ল্যাম্পপোস্ট অনেক সময় কি হয়, ল্যাম্পপোস্ট থাকলেই তার মাথায় এরকম বজ্র নিরোধক লাগানো উচিত, কিন্তু এটা লাগাতে গেলে তো খরচা আছে, আর সেই খরচাটা অনেক সময় কন্ট্রাক্টর যারা লাগায় তারা করে না। ফলে ল্যাম্পপোস্ট কোনটার মাথায় লাগানো নেই, কোনটায় লাগানো আছে আমরা জানি না। তো ভুল করে যদি সেরকম ল্যাম্পপোস্টের কাছাকাছি চলে যায়, তখন কিন্তু আমাদের এই বজ্রপাতে মৃত্যুর সম্ভাবনা অনেক বেড়ে যায়। তো পরবর্তীকালে পরীক্ষা যেমন হোক বা না হোক, জীবনে এই জিনিসটা অন্তত খেয়াল রাখবে যে কোনোদিন বজ্রপাতের সময়। স্যার, হ্যাঁ বলো। বলছি স্যার ওই বিমে মানে দোতলা ঘরের যে বিম গুলো থাকে ওই রড বাড়ি থাকে ওগুলো কি বর্জ্য নিরোধক হতে পারে? হ্যাঁ, ওটা বজ্র নিরোধক তখনই হবে যদি ওইটার কানেকশনটা মাটি অবধি থাকে। যদি ও ওর আচ্ছা আচ্ছা। কানেকশনটা যদি মাটি ধরুন অবধি থাকে। দুতলা বাড়ি, তিনতলার উপরে যে রড গুলো উঠে আছে, হ্যাঁ, তিনতলার উপরে রড উঠে আছে, ঘর হয়নি, অথচ সেটা কি হতে পারে বর্জ্য নিরোধক? না ওটা বজ্র নিচে নিরোধক। পর্যন্ত আছে। না না, ওটা বজ্র নিরোধক হবে না, ওটা কিন্তু ডেঞ্জার জিনিস। আচ্ছা আচ্ছা। ওটা ডেঞ্জার জিনিস, হ্যাঁ। ওটা ঠিক। কখন বজ্র নিরোধক হয়ে যাবে? ওটা বজ্র নিরোধক হবে ওই যে বেরিয়ে আছে তার সাথে নিচের রড কানেকশন, সেই নিচের রড যদি মাটির তলা অবধি পৌঁছে যায় কোনোভাবে, তখন সেটা বজ্র নিরোধক হিসাবে কাজ করবে। ঠিক, না হলে কিন্তু এটা ডেঞ্জার জিনিস। মানে মানে আসলে ব্যাপারটা কি হয়, এইখান থেকে কানেকশন আসবে মাটির তলায়, আমি যেখানে দাঁড়িয়ে আছি, একটা মানুষ দাঁড়িয়ে আছে এখানে, তো এখান থেকে ইলেকট্রিসিটি যখন আসবে, যাকে আগে পাবে তাকে নিয়ে নেবে। এখানে একটা কি আছে, বড় গাছ আছে, এখানে একটা বড় বিল্ডিং আছে, তাহলে সবার প্রথমে কাকে নেবে? এই বড় বিল্ডিংটাকে নেবে, আগে যাকে পাবে তাকে নিয়ে নেবে ইলেকট্রিসিটি। তো আমি যদি বাড়িতে তিনতলা বাড়ি করে, দুতলা বাড়ি করে একটু যদি রডকে এরকম করে বার করে রাখি, তো এটাতে কি হবে, যদি কোনো কানেকশন টানেকশন থেকে থাকে ভেতর দিয়ে, ঠিক আছে, বজ্র নিরোধক। কিন্তু যদি কানেকশন না থাকে, তাহলে এটা বজ্র নিরোধক না, বজ্র আহ্বায়ক হয়ে যাবে, মানে বজ্রকে ডেকে আনবে যে তুমি এসো ভাই। ঠিক আছে, সমস্যা খুব, মানে পাশাপাশি বাড়ির কাছাকাছি যদি পড়ে, তাহলে এই বাড়ির যা কিছু যাবতীয় জিনিসপত্র আছে সেটা এফেক্টেড হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যাক, নেক্সট, ভূমিকম্প। ভূমিকম্প, ভূমিকম্প আমরা যেখানে বসবাস করি এই জায়গাটা ভূমিকম্পের জন্য খুব একটা প্রবণ না, কিন্তু এখানেও ভূমিকম্প হয়। এবং ভূমিকম্প হোক বা না হোক, ভূমিকম্প কি করে মাপা হয় সেটা আমরা জানবো। প্রথমত, ভূমির পাত, ওই টেকটনিক প্লেট আছে, সেই প্লেট যার উপরে আমাদের ল্যান্ড রয়েছে, সেই একটা ল্যান্ডের সঙ্গে অন্য ল্যান্ডটা ধাক্কা খেয়ে তৈরি হয়। এটা জিওগ্রাফিতে আমরা ডিটেলস আলোচনা করেছি একবার, যে ভূমির পাত সংঘর্ষে কি করে ভূমিকম্প তৈরি হয়। তো ভূমিকম্প তো তৈরি হলো, সেই ভূমিকম্পের একটা এফেক্ট আছে, কত জোরে কাঁপলে কত ক্ষতি হতে পারে, তার একটা সাজানো মাপ আছে, এবং সেটা মাপা হয় রিক্টার স্কেলের সাহায্যে। রিক্টার স্কেল অ্যাকচুয়ালি সিসমোগ্রাফ যন্ত্র। মানে কিরকম, ব্যাপারটা খুব দেখতে সুন্দর, এরকম একটা পেনের মতন থাকে, আর নিচে একটা কাগজের মতন, এখন তো কাগজের নেই, সব ইলেকট্রনিক্স হয়ে গেছে। এবার যত, এইটা খুব সেন্সিটিভ, যত ভূমিটা কাঁপবে তত এইটাও কাঁপবে, কাঁপলে কি হবে, তলায় একটা দাগ পড়বে নিচে, একটা গ্রাফের মতন দাগ হয়ে যাবে, যেমন আমাদের সেই হার্টের ইসিজি যেমন যায় সেরকম দাগ হয়ে যাবে, সেটাকে বলি আমরা সিসমোগ্রাফ। এবারে যত বেশি জোরে কাঁপবে, দাগটাও তত উঁচু নিচু হবে, সেই উঁচু নিচু দাগটাকে ক্যালকুলেট করা হয় রিক্টার স্কেলের সাহায্যে। আর দেখা যায় এই রিক্টার স্কেলে ভূমিকম্পের যে তীব্রতা আমরা মাপি, তার ভ্যালু কিন্তু 0 থেকে 14-এর মধ্যে হয়। যত বেশি হোক এর ভ্যালু 0 থেকে 14-এর মধ্যে হবে। এগুলোকে বলা হয় লগারিদমিক স্কেল। যারা ম্যাথস ব্যাকগ্রাউন্ড থেকে আছো তারা লগটা ভালো জানো। তো লগারিদমিক স্কেল এটা, এটা আরো একটা জায়গায় দেখা যায়, লগারিদম ব্যবহার করা হয়, লগারিদমিক স্কেল।
দেখবে পিএইচ স্কেল যখন ব্যবহার করব তারও মান যত বেশি হোক যত কমই হোক, যত বেশি ক্ষার হোক যত কম ক্ষার হোক, তার মান কিন্তু এই 0 থেকে 14 এর মধ্যেই হবে। এখানেও তাই 0 থেকে 14 এর মধ্যে জেনারেলি আমাদের রিক্টার স্কেলের মানটা পাওয়া যায়। ঠিক আছে, এই 0 থেকে 14 আমি ভুল বললাম, সরি, এক মিনিট। রিক্টার স্কেলের মানটা 0 থেকে 10, আর পিএইচ স্কেলের মানটা 0 থেকে 14। পিএইচ স্কেলের মানটা 0 থেকে 14 আর রিক্টার স্কেলের মানটা 0 থেকে 10। বারবার ধরে বলছি এর মানটা এর থেকে বেশি হবে না, তার কারণটা হচ্ছে এগুলো লগারিদমিক স্কেল, আর লগারিদমিক স্কেলের মান যত বেশিই হোক একটা নির্দিষ্ট মানের মধ্যেই থাকে, কারণ এটাকে কম্পেয়ার করে তুলনা করে তৈরি করা হয় বলে এই ঘটনাটা ঘটে। আমরা আসবো নেক্সট, বিভিন্ন যন্ত্র ও তার ব্যবহার। দেখো, বিভিন্ন যন্ত্র আর তার ব্যবহারের মধ্যে প্রথমেই আমি বলি এই মিটার শব্দটা। মিটার, বারবার বিভিন্ন যন্ত্রের শেষে আমরা মিটার ব্যবহার করেছি। আগেই বলেছি স্কোপ, বিভিন্ন দেখার জিনিসকে স্কোপ বলেছি না, পেরিস্কোপ, টেলিস্কোপ, মাইক্রোস্কোপ, ক্যালাইডোস্কোপ, দেখার জিনিসগুলো সব স্কোপ নাম হয়। ঠিক বিভিন্ন মাপের জিনিসগুলোর নাম হয় মিটার, মেজারিং ইনস্ট্রুমেন্ট। ঠিক, এবারে অনেক সময় দেখো অনেক জিনিসের না আমরা ঠিক মানে মনে রাখতে পারি না, ভুলে যাই। কিন্তু তুমি যদি একবার ভাবো প্রথমের যে ওয়ার্ডটা থাকবে এটার কোনো না কোনো একটা এফেক্ট আছে, সেইটাকে মনে রাখলে না তুমি এই আইডিয়া করে উত্তরটা করতে পারবে। এগুলোকে বলা হয় যে কনসেপ্ট থেকে, তোমার কনসেপ্ট যখন ক্লিয়ার আছে কনসেপ্ট থেকে কিছু উত্তর আমরা করতে পারি, সব আমাদের পড়া থাকে না। যেমন কতগুলো আমরা এখানেই দেখাচ্ছি, দেখো বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার, ছোটবেলায় স্কুলে পড়েছিলে ব্যারোমিটার। নেক্সট, রক্তচাপটা পরে বলছি। আপেক্ষিক আর্দ্রতা, এটা হাইগ্রোমিটার। হাইগ্রো, হাইড্রো এগুলো সব হচ্ছে জল রিলেটেড, জল রিলেটেড। হাইড্রোমিটার মানে তার কতটা আপেক্ষিক গুরুত্ব আছে সেটা মাপা যায়। হাইগ্রোমিটার কতটা আপেক্ষিক আর্দ্রতা, জল রিলেটেড, নামটা শুনেই বুঝতে পারবে। ঠিক, বায়ুর গতিবেগ মাপার জন্য ব্যবহার করা হয় অ্যানিমোমিটার, মানে বায়ুর গতিটা কোন দিকে আছে কত আছে সেটা মাপার জন্য। হ্যাঁ, উচ্চতা মাপার জন্য অল্টিমিটার। অল্টিমিটার, অল্টি কথাটা এসছে অল্টিটিউড থেকে। অল্টিটিউড কথাটা তোমরা শুনেছো, হাই অল্টিটিউড, পাহাড়ের হাই অল্টিটিউড, সেই অল্টিটিউড কতটা উচ্চতা সেটা মাপার জন্য ব্যবহার করা হয় অল্টিমিটার। সমুদ্রের গভীরতা মাপার জন্য ফ্যাদোমিটার ব্যবহার করা হয়। অ্যাকচুয়ালি আগে সেই বাঁও বলতো না, 20 বাঁও জল, বাঁও মানে হচ্ছে বড় ওই নৌকা বাইচ করার জন্য যে বাঁশগুলো থাকে নৌকার মধ্যে, ওরা এই বাঁশগুলো ডুবিয়ে ডুবিয়ে দেখে যে কতটা এখন গভীরতা আছে। তো এখন তো উন্নত টেকনোলজি চলে এসেছে, এই ফ্যাদোমিটার চলে এসেছে। এতে কি হয়, ওই কতটা নিচে এখন সমুদ্রের তলদেশ আছে, কতটা গভীরতা এই জায়গায় সেইটা মাপা হয়। এইটার জন্যে একটা স্পেশাল যন্ত্র ব্যবহার করা হয়, সেটাকে আমরা বলি সোনার। সোনার মানে হচ্ছে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, এই সোনার যন্ত্রটাও ব্যবহার করা হয় সমুদ্রের গভীরতা মাপার জন্য। আর আগেই বলছিলাম তোমাদেরকে আমি পিএইচ স্কেল, পিএইচ স্কেল অ্যাসিড ক্ষারের তীব্রতা মাপা হয়, আর পিএইচ স্কেলের মানটা কিন্তু 0 থেকে 14 এর মধ্যে হয়। ঠিক আছে, অ্যাসিড ক্ষার যত বেশি অ্যাসিড হোক যত ক্ষারই হোক তার যেমনই হোক না কেন এর মানটা কিন্তু 0 থেকে 14 এর মধ্যে হবে। আর একবার বলো তো রিক্টার স্কেলের মানটা তাহলে কত রেঞ্জের মধ্যে হবে? 0 থেকে 10। ভেরি গুড, রিক্টার স্কেলটা হচ্ছে 0 থেকে 10 আর পিএইচ স্কেলটা হচ্ছে 0 থেকে 14। এই সবগুলোই কিন্তু লগারিদমিক স্কেল। আবার দেখবে আরেকটা লগারিদমিক স্কেলের কথা বলি যেটা আমাদের বিজ্ঞানে লাগবে, সেটা হচ্ছে শব্দের যে তীব্রতা, শব্দ কতটা তীব্র, শব্দ কতটা তীব্র এটা মাপার জন্য কি ইউনিট ব্যবহার করি বলো দেখি, বলতে পারবে মনে হচ্ছে, দেখো তো কতটা বেশি শব্দ, মানে একটা আমাদের, হ্যাঁ এই তো কালী পুজো আসছে, বম টম বাজি টাজি ফাটানো হয়, গান টান বিভিন্ন জায়গায় বাজে, বারবার ধরে বলে শব্দ দূষণ হচ্ছে, তো একটা নির্দিষ্ট লিমিট বলে, কত লিমিট বলো বলো তো? মনে পড়ছে? আচ্ছা আমি বলি ডেসিবেল বলা হয়। হুম, শুনেছো না ডেসিবেল? হ্যাঁ স্যার, ডেসিবেল। ডি, ডেসি, থাকে না, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, সেই ডেসির ডি, সেই জন্য ছোট হাতের ডি আর বড় হাতের বি, ডেসিবেল এই ইউনিটটা ব্যবহার করা হয়।
তো এই যে ডেসিবেলের ইউনিটে ব্যবহার করা হয় না, ইউনিটটা ব্যবহার করা হয় শব্দের তীব্রতা, কতটা জোর শব্দ এটা মাপার জন্য। এটা ওই লগারিদমিক স্কেল কম্পেয়ার করে ব্যবহার করা হয়, ঠিক আছে। মানে যদি তুমি টোটাল ডেসিবেল হিসাবটা দেখো, তোমার নিজেরই মনে হবে এটা কি করে হয়। যেমন ধরো হুইসপারিং, মানে ফিস 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 করে কথা বলা, সেইটার ডেসিবেল তোমার হচ্ছে 30। হাতের তালি দিচ্ছ, সেইটার ডেসিবেল হচ্ছে 60 65, মানে যেটা আমাদের শব্দ দূষণ হিসেবে আমরা ধরি যে 65 ডেসিবেলের নিচে শব্দ হতে হবে। হ্যাঁ, আবার হার্টজিও তো মাপে শব্দ। না, শব্দে হার্টজি হচ্ছে শব্দের কম্পাঙ্ক মাপা হয়। হুম শব্দের কম্পাঙ্কটা মানে শব্দটা কতটা কর্কশ হবে সেটা মাপা হয়, বুঝতে পেরেছ। যেমন ঠিক আছে। বলি কি, হারমোনিয়াম তোমরা অনেকে দেখেছো, হারমোনিয়ামের একদম বাঁ দিক থেকে যদি রিডগুলো দেখো, সা রে গা মা পা ধা নি সা, যত এইদিকে যাবে সবটা কি হয়, কর্কশ টাইপের হয়ে যায়। যত বেশি শ্রীল আওয়াজ, কর্কশ আওয়াজ, তত বেশি কম্পাঙ্ক, ঠিক। তো কিন্তু কতটা তীব্র, কতটা জোর গম 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 করছে, সেইটা ডেসিবেলে মাপা হয়। আর ওই যে বললাম যে জেট প্লেনের ডেসিবেলটা হচ্ছে আবার 120, কত জোর আওয়াজ হয় একটা প্লেনের, সেটা হয়ে গেল 120। আর আমাদের নর্মাল এমনি ফিস ফিস করে কথা বলছে সেটা 30। এটা হয়, এটা হয় তার কারণ হচ্ছে এটা লগারিদমিক স্কেল, ঠিক আছে। তো নেক্সট, এটা আমি আগেই বলেছি, বিভিন্ন ডিভাইসের গায়ে লেখা থাকে 10 ওয়াট, 20 ওয়াট, 100 ওয়াট। এটা কি নির্দেশ করে, কত তড়িৎ খরচ করবে এটা নির্দেশ করে। বিভিন্ন ডিভাইসের গায়ে আরেকটা থাকে স্টার রেটিং। স্টার রেটিং নির্দেশ করে, এই যে স্টার থাকে 3 স্টার, 5 স্টার। অনেক সময় আমরা ডিভাইস কিনতে গেলে, ফ্রিজ কিনতে গেলে, এসি কিনতে গেলে, ইভেন নিজের পক্ষে আমরা একটা টিভি কিনতে গেলে সবসময় এই স্টারটা লোকে বারবার মেনশন করে, কত আসছে 5 স্টারের দামে, 2 স্টারের দামে, 3 স্টারের দামে। এইটা নির্দেশ করে এটা কতটা এনার্জি এফিসিয়েন্ট, ঠিক আছে। তুমি সারাদিন ধরে যে জিনিসটা চালিয়ে রাখবে সেটা 5 স্টার কেনা ভালো, আর যে জিনিসটা তুমি একবার দুবার চালাবে সেই জিনিসটা তুমি 5 স্টার কিনলেও পারো, না কিনলেও পারো, কম কিনলেও সুবিধে হবে। তো নেক্সট আর একটা ইম্পর্টেন্ট, যেটাকে আমরা বলি এই যুগটা হচ্ছে এলইডির যুগ। এলইডি যখন আবিষ্কার হয়েছিল, যিনি নোবেল পেয়েছিলেন, তখন বলা হয়েছিল এলইডিটা হচ্ছে গরিবের লাইট। সত্যিই গরিবের লাইট, মানে এলইডির এত ভেরিয়েশন বেরিয়েছে, এত আছে, সবাই ব্যবহার করছে। আগে খুব কম লোক। দাম কম স্যার। হ্যাঁ, দাম কম, মানে ভালো, পুরো কাকলি ফার্নিচার একদম, ঠিক আছে না। কারণ হচ্ছে এলইডি 2 বছরের গ্যারান্টি, 1 বছরের গ্যারান্টি সব চলছে। আর কি লাইট চাই, লাল নীল সবুজ কালো সমস্ত কিছু সব এভেলেবেল আছে, দাম কম, সমস্ত কিছু এভেলেবেল। সেই জন্য লাইট এমিটিং ডায়োড খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার এটার ফুল ফর্ম আসে। লাইট এমিটিং ডায়োড কি করে কাজ করে সেটা শেখানোর মতন এখন এই জায়গায় স্কোপ নেই, তো পরবর্তীকালে সুযোগ হলে নিশ্চয়ই হবে। যাক, এরপরে আধুনিক প্রযুক্তির আরেকটু পরে আমরা কোশ্চেনে চলে যাব। আধুনিক প্রযুক্তিতে আমরা কতগুলো কথা বারবার শুনছি সেটা একটু মনে করব। প্রথম হচ্ছে রোবটিক সার্জারি। রোবটিক সার্জারি এটা কেন ইম্পর্টেন্ট বলছি, তার কারণ হচ্ছে, দেখো সার্জারি মানে হচ্ছে কি বলতো, সেই ছুরি কাঁচি দিয়ে অপারেশন। তো আহ, যত মানুষ উন্নত হচ্ছে, রোগও উন্নত হচ্ছে পাল্লা দিয়ে। সার্জনরা সার্জারি করতে 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 হাত ফাত কেঁপে যায়, অনেক সময় ভেতরে সূচ রয়ে যায়, অনেক ধরনের সমস্যা হতে পারে। বা এমন এমন সার্জারি আছে, সেই সার্জারিটা করতে গেলে সবারই একটু সমস্যা হতে পারে, ডাক্তারদের ক্ষেত্রেও বিশেষ করে সমস্যা হতে পারে। সেই জন্যে ডাক্তাররা কি করেছে, এখন হেল্প নিচ্ছে রোবটের। আমি কন্ট্রোল করব, কিন্তু রোবট অপারেশনটা করবে। রোবটের তো আর হাত কাঁপবে না, হাত কাঁপলেও সে বলে দেবে, তার ক্রুজ কন্ট্রোল থাকবে, সেখান থেকে বলে দেবে হাত কাঁপছে, তার স্থির করো, ঠিক আছে। তো সেই জন্যে আধুনিক প্রযুক্তিতে ডাক্তার একটা জায়গায় বসে কন্ট্রোল করে, অন্য জায়গায় অপারেশন হয়, এটাকে বলে রোবটিক সার্জারি, ঠিক। নেক্সট, থার্মাল স্ক্যান। থার্মাল স্ক্যান কথাটা এসেছে কি, তাপমাত্রার তারতম্যের সাহায্যে ছবি তৈরি করে, ছবি তোলে এরা। তুমি দেখবে অনেক সময় থার্মাল স্ক্যানের ছবি তুমি পাবে, অনেক সময় নেটে সার্চ করবে থার্মাল স্ক্যানের ছবিগুলো কিরকম হয়। মানে আমাদের এই ঘরে বিভিন্ন বস্তু আছে, সেই বিভিন্ন বস্তুর বিভিন্ন রকম তার থেকে তাপ রেডিয়েট করে, তাপ বিকিরণ হয় বিভিন্ন বস্তুর বিভিন্ন রকম। এই থার্মাল স্ক্যানিং, এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে সাপ ভালো বুঝতে পারে। সাপের তো চোখ নেই, সাপ প্রোটিন কণাগুলোকে বুঝতে পারে আর তাপকে বুঝতে পারে। সেই জন্য সাপ মাঝে মাঝে কি করে, দুটো জিভকে বার করে, করে বার করে ওই যে বাতাসে ছড়িয়ে থাকা প্রোটিন কণা সেগুলোকে বুঝতে চেষ্টা করে, আর বুঝতে চেষ্টা করে তাপ, উষ্ণতাটা কার কতখানি। সেইটা দেখেই সে মোটামুটি এর একটা ছবি তৈরি করে নেয়, এখানে কে আছে, কত দূরে আছে, কিভাবে আছে, তো কিভাবে লড়াই করতে হবে, কিভাবে বাঁচতে হবে। ঠিক সেম কনসেপশন এখানে থার্মাল স্ক্যানিং এর ক্ষেত্রে। থার্মাল স্ক্যানিং এর ক্ষেত্রে কারুর ব্যাগে হাত দিতে পারছে না, কারুর
পকেটে হাত দিতে পারছে না, কিন্তু তুমি যাচ্ছ তোমার পুরো বডিটাই থার্মালি স্ক্যানিং করে নিচ্ছে। তুমি পকেটে একটা দেশলাই নিয়ে যাচ্ছে, অনেকে আছে পকেটে একটা দেশলাই বিড়ি সিগারেট খাবে নিয়ে চলে যাচ্ছে, একটা লাইটার নিয়ে যাচ্ছে, থার্মাল স্ক্যানিং করছে, তোমাকে ধরে ফেলছে যে কি আছে। কি ব্যবহার করা হয়? তাপমাত্রার পার্থক্যের সাহায্যে ছবি তোলা হয় থার্মাল স্ক্যানিংয়ে। কার্বন ডেটিং, এই প্রশ্নটা দেখছিলাম যে ইয়েতে এসেছিল, এসআই এর পরীক্ষায় এসেছিল। কার্বন ডেটিং এটা একটা প্রচলিত পদ্ধতি, জীবাশ্ম এবং প্রত্নতাত্ত্বিক জিনিসের বয়স নির্ধারণ করা হয়। এরকম মাটির তলা থেকে জীবাশ্ম পাওয়া গেল, জীবাশ্মটা কতদিন আগেকার, এর যে বয়স নির্ধারণের পদ্ধতিটা কার্বন কণাকে ব্যবহার করে করা হয়, এটাকে বলা হয় কার্বন ডেটিং। এখনকার দিনে কার্বন ছাড়াও আরো কিছু কিছু যেগুলো তেজস্ক্রিয় মৌল, সেই তেজস্ক্রিয় মৌলের সাহায্যে এটা করা যায়, তেজস্ক্রিয় মৌলের সাহায্যে কার্বন ডেটিংটা করা সম্ভব হয়। এরপরে আসি আরেকটা, জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম। এইটার সাহায্যে কি করা হয়? উপগ্রহের মাধ্যমে বিভিন্ন বস্তুর অবস্থান, অল্টিটিউড, তার গভীরতা, এগুলো মাপা হয়। মজার কথা বলি, এই জিপিএস সিস্টেম আসার আগেই এভারেস্টের উচ্চতা রাধানাথ সিকদার মেপেছিলেন। ঠিক আছে, 8,850 মিটার উনি মেপেছিলেন। তখন কিন্তু জিপিএস আসেনি। তারপরে যখন জিপিএস এসেছে সিস্টেম, তখন মাপা হয়েছিল এভারেস্টের উচ্চতা জিপিএস সিস্টেমের মাধ্যমে, পাওয়া গেছে 8,848 মিটার। ভাবো, মোটে 2 মিটারের ডিফারেন্স। কত পারফেক্টলি উনি মেপেছিলেন রাধানাথ সিকদার। ঠিক আছে, যাকে কাজ আরো কমিয়ে দিয়েছে গ্লোবাল পজিশনিং সিস্টেম এসে। নেক্সট আরেকটা বলবো, রিমোট সেন্সিং। রিমোট সেন্সিং আজকের দুনিয়াতে কেন ইম্পর্টেন্ট? রিমোট সেন্সিং এর মাধ্যমে ধরো কোনো জায়গায় রাস্তা তৈরি হচ্ছে, আগে কি হতো? রাস্তা তৈরি করে দিয়ে চলে গেল, যে পারলো করলো, দেখলো দেখলো, না দেখলো না দেখলো। বা কোনো জায়গায় খরা হয়েছে, বা কোনো জায়গায় বন্যা হয়েছে, কোনো জায়গায় ফসল নষ্ট হয়ে গেছে, এই জায়গায় একজন সার্ভেয়ার যেত, সে লিখতো ওখানে যে এইসব খরা হয়ে গেছে, বন্যা হয়ে গেছে, এত টাকা দিতে হবে। ঠিক আছে, যা টাকা আসতো সবাই মিলে ভাগ ভৌত করে নিয়ে সে চলে যেত। এখন সেটাকে মিনিমাইজ করার জন্য, কমানোর জন্য কি করা হয়েছে, যে কোনো একটা দূর থেকে বসে সেই জায়গায় জমির যা কন্ডিশন আছে, সেই জায়গায় কি অবস্থা রয়েছে, তার একটা ভালো আইডিয়া পাওয়ার জন্য, তথ্য সংগ্রহ করার জন্য এই রিমোট সেন্সিং পদ্ধতিটাকে ব্যবহার করা হয়। অবভিয়াসলি জিপিএস এবং রিমোট সেন্সিং এই দুটোতেই আমাদের উপগ্রহের সাহায্য নেওয়া হয়। হ্যাঁ, নরেন্দ্র মোদীর একটা দেখবে ভিডিও আছে, খুব ভাইরাল হয়, যে আমরা রাস্তা তৈরি করার জন্য স্পেস টেকনোলজির সাহায্য নিয়েছি। আসলে ব্যাপারটা হচ্ছে এটাই, জিপিএস এবং রিমোট সেন্সিং এর সাহায্যে এটার উপরে নজরদারি চালানো হয়েছে। কিসের সাহায্যে? উপগ্রহের সাহায্যে। সেই জন্য বলা হয় যে আমরা স্পেস টেকনোলজির সাহায্য নিয়েছি। যাকে নেক্সট, ন্যানো টেকনোলজি। এই ন্যানো টেকনোলজি কথাটা এসছে অতি ক্ষুদ্র স্তরের ডিভাইস তৈরি করতে। দেখো, আমি আগেই বলেছি, মানুষ যত উন্নত হচ্ছে তত ছোট ছোট জিনিস, তত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস তৈরি হচ্ছে। আগে সেই এত মোটা মোটা ফোন ছিল, এত বড় বড় টিভি ছিল, হুম, এত বড় বড় ল্যাপটপ, এখন সব ছোট 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 স্লিক ডিজাইন এসে চলে যাচ্ছে। তো তার জন্য তার পার্টসগুলো ছোট ছোট হবে। এই ছোট ছোট পার্টসগুলো তৈরি করবে কে? হাত দিয়ে তো মানুষের পক্ষে করা সম্ভব না। এই যে টেকনোলজিতে ছোট ছোট জিনিসগুলো তৈরি হয়, সেটাকে আমরা বলি ন্যানো টেকনোলজি। আর একটা জিনিস আমি আগে বলেছিলাম, ওয়াইফাই, এটা আগে আলোচনা করেছি, রেডিও ওয়েভের সাহায্যে তথ্য আদান প্রদান হয়। এরপরে আমরা কিছু কোশ্চেনে চলে আসব। এর আগে বলো যে তোমাদের আর কিছু বোঝার সমস্যা আছে কিনা এখান থেকে। না স্যার। মোটামুটি একটা কনসেপশন তৈরি হয়েছে তো, মানে বিজ্ঞানের ব্যাপারটার উপরে। ওকে, থ্যাংক ইউ। তো আমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস করব। প্রথমেই আসি, ফার্স্ট, ক্যামেরাতে ব্যবহার করা হয়, মানে একটা পেজে 3টে কোশ্চেন আছে, মানে তোমরা আগে থেকেই দেখে উত্তর করে দিও না, একটা একটা করে ডিসকাস করতে দাও। ক্যামেরাতে ব্যবহার করা হয় উত্তল লেন্স, অবতল দর্পণ, উত্তল দর্পণ। এক্ষেত্রে ক্যামেরা, সাধারণভাবে যে ক্যামেরা আমি কথা বলছি সেটা হচ্ছে ওই যেগুলো ডিজিটাল ক্যামেরা, যেগুলো যে ছবি তুলি আমরা, অনেক ক্যামেরায় হয়, ঠিক আছে, ভিডিও ক্যামেরা এসব হয়। তো যাই হোক, আমি এখন নর্মাল কথা বলছি, সাধারণ ক্যামেরাতে কোনটা ব্যবহার করা হয়? উত্তল লেন্স, অবতল লেন্স। স্যার। উত্তল লেন্স মানে কোশ্চেন এ। ভোল্টেজ কমানো যাবে কিসের সাহায্যে? রেগুলেটর, রিমোট কন্ট্রোল, ট্রান্সফরমার, ভোল্টমিটার। ভোল্টেজ, ভোল্টেজ মানে হচ্ছে বিভব, বিভবটাকে কমানো বা বাড়ানো যায় একটা জিনিসের সাহায্যে। কিসের সাহায্যে কমানো বাড়ানো যাবে? ট্রান্সফরমার। ট্রান্সফরমারের সাহায্যে ভোল্টেজ কমানো
বা বাড়ানো যাবে। নেক্সট, জ্বর মাপতে ব্যবহার করা হয় সেলসিয়াস থার্মোমিটার, কেলভিন থার্মোমিটার, হাইগ্রোমিটার অ্যান্ড ফারেনহাইট থার্মোমিটার। জ্বর মাপার জন্য কোনটা ব্যবহার করা হয়? ফারেনহাইট থার্মোমিটার। অপশন ডি সঠিক উত্তর, ফারেনহাইট থার্মোমিটার আমরা পড়েছিলাম। আর দিনের তাপমাত্রা ব্যবহার করার জন্য কোনটা ব্যবহার করি আমরা? দিনের তাপমাত্রা সেলসিয়াস। সেলসিয়াসটা ব্যবহার করি, তাই তো? ঠিক। নেক্সট, বিপদের সিগন্যাল বোঝাতে লাল রং ব্যবহার করা হয় কেন? কারণ এর গতিবেগ কম, এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এটা আলাদা করে বোঝা যায়, আর সবগুলি এর উত্তর। কোনটা হবে? তরঙ্গ দৈর্ঘ্য বেশি। হ্যাঁ, এখানে যদি এরকম দিয়ে দিত যে এটাতে যদি বলতো গতিবেগ বেশি, তাহলে কিন্তু একটা কনফিউশন তৈরি হলেও হতে পারত। ঠিক। এই গতিবেগ সংক্রান্ত একটা প্রশ্নের কথা বলি। এটাতে আমি নিজে যখন পরীক্ষা দিয়েছি তখন আমি একবার এখানে মুরগি হয়েছিলাম এই গতিবেগ সংক্রান্ত ব্যাপার। দেখো, শূন্য মাধ্যম আর অন্য যে কোনো মাধ্যম, যে কোনো মাধ্যম মানে সেটা জল হতে পারে, সেটা কাঁচ হতে পারে, যে কোনো মাধ্যম দিয়ে আলো যায়, আবার শূন্য মাধ্যমেও আলো যায়। শূন্য মাধ্যমে সব আলোর গতিবেগ না সমান, সব আলোর গতিবেগ সমান, মানে লাল আলোর যা, সবুজ আলোর তা, নীল আলোর তা, হলুদ আলোর তা। কিন্তু অন্য যে কোনো মাধ্যমে যখন ঢুকে যাবে না, তখন দেখা যায় গতিবেগ সবচেয়ে বেশি হচ্ছে রেড, আর সবচেয়ে কম হচ্ছে স্বাভাবিকভাবে ভায়োলেটের। ঠিক। এখন তোমাকে যদি প্রশ্ন দেয় যে এখানে তো আমি ডিরেক্টলি বলে দিলাম যে গতিবেগ কার বেশি কার কম, শূন্য মাধ্যমে কার গতিবেগ বেশি, এরকম চারটে কালার দিয়ে দিল, দিয়ে বললো শূন্য মাধ্যমে কার গতিবেগ বেশি, মানে তিনটে কালার দেবে, একটাই বলবে কোনোটিই নয়, এরকম বলবে। তো স্বাভাবিকভাবে মাথায় রাখতে হবে, গতিবেগের যদি প্রশ্ন আসে কখনো আলোর গতিবেগ সম্পর্কে, তাহলে মনে রাখবে শূন্য মাধ্যমে সব আলোর গতিবেগ কিন্তু সমান। এই যে এখানে লেখা আছে গতিবেগ কম, গতিবেগ কম, লাল আলোর গতিবেগ কম, এটা হবেই না। লাল আলোর গতিবেগ কম না, লাল আলোর গতিবেগ বেশি। ঠিক। কিন্তু ওই জন্য বললাম যদি এখানে বেশি দিত তাহলে কিন্তু একটা কনফিউশন হতো, গতিবেগ বেশি এটাও তো একটা কারণ হতে পারে, তরঙ্গ দৈর্ঘ্য বেশি এটা একটা কারণ, তাহলে কি সবগুলো হবে? তখন আমাদের কনফিউশন তৈরি হতো। নেক্সট, ভারতের গৃহস্থলীতে সরবরাহ করা হয় কি মানের বিদ্যুৎ? 220 ভোল্ট 60 হার্জ, 440 ভোল্ট 50 হার্জ, 11,000 ভোল্ট 60 হার্জ, 220 ভোল্ট 50 হার্জ। এটা কি হবে উত্তর? 220 ভোল্ট 50 হার্জ। 220 ভোল্ট 50 হার্জ, এটা হচ্ছে ভারতের গৃহস্থলীতে যে মানের বিদ্যুৎ সরবরাহ করা হয়। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট, ইলেকট্রনিক্স ডিভাইসের গায়ে, লাস্ট এইমাত্র পড়লাম, ইলেকট্রনিক্স ডিভাইসের গায়ে স্টার রেটিং এর মানে কি? ডিভাইসের স্থায়িত্ব, ব্যবহৃত উপাদানের গুণমান, শক্তি দক্ষতা, ডিসকাউন্টের পরিমাণ। কোনটা বাবু? শক্তির দক্ষতা। শক্তির দক্ষতা, এনার্জি এফিসিয়েন্সি, মানে এ যতটা শক্তি নেবে, মানে যতটা কারেন্ট নেবে তার ততটাই কি, মানে ততটার মধ্যে কতটা ম্যাক্সিমাম তোমাকে ফেরত দেবে। কেউ তো 100% দিতে পারে না, যে যতটাই তড়িৎ শক্তি নেবে ততটা কি, এই যে একটা বাল্ব যদি লাগাই আমি, যতটা তড়িৎ শক্তি নেবে কি ততটা ফেরত দিতে পারবে? পারবে না। ম্যাক্সিমামটাকে দিতে পারে, সেটা কি আমরা বলি যত সে এফিসিয়েন্ট বা দক্ষ। নেক্সট, রিমোট কন্ট্রোলে কোন রশ্মি ব্যবহার করা হয়? ইউভি রশ্মি, রেডিও তরঙ্গ, গামা রশ্মি, অবলোহিত রশ্মি। কোনটা ব্যবহার করা হয়? অবলোহিত ভেরি গুড, সি উত্তর দিয়েছো তোমরা, সি সঠিক উত্তর, গামা রশ্মি। তো নেক্সট চলে আসবো, স্যার রিমোটের তো অবলোহিত এই সরি সরি, এটা গামা, হ্যাঁ কি বলে, হ্যাঁ অবলোহিত রশ্মি, অবলোহিত রশ্মি। গামা রশ্মিতে তো কিছু হবে না, দাঁড়াও একটি মিনিট দাঁড়াও। গামা রশ্মি, গামা রশ্মির ভেদন ক্ষমতা সর্বাধিক, মানে গামা রশ্মি যদি আমি টিভির দিকে দিয়ে দিই না, টিভিটা ফুটো হয়ে চলে যাবে, মানে টিভিটা ফুটো হয়ে চলে যাবে না, টিভিকে ভেদ করে রশ্মি চলে যাবে। গামা রশ্মির এত ভেদন ক্ষমতা যে মানুষের শরীরকে ভেদ করতে পারে। গামা রশ্মি খুব একটা সহজ রশ্মি না, মানুষের শরীরকে শুধু ভেদ করতে পারে না, মানুষের শরীরের জিনগত পরিকাঠামোকে সে তছনছ করে দিতে পারে। তো গামা রশ্মি না, এটা হচ্ছে অবলোহিত রশ্মি, ইনফ্রারেড রে। আমি দেখাচ্ছিলাম ইনফ্রারেড রে তোমাদেরকে মোবাইল রিমোটে, এই আলোটাকে কেউ দেখতে তরঙ্গ পায় না। দৈর্ঘ্য বেশি। নেক্সট, তরঙ্গ দৈর্ঘ্য বেশি, লালের থেকেও বেশি। ঠিক আছে না? কাপড় কাচা সোডা আসলে কি?
সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম নাইট্রেট। কাপড় কাঁচা সোডা, সোডিয়াম কার্বনেট, কাপড় কাঁচা সোডা, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম নাইট্রেট। কার্বনেট হবে কি স্যার, দিয়েছো? সোডিয়াম হ্যাঁ, কার্বনেট। সোডিয়াম কার্বনেট সঠিক উত্তর। সোডিয়াম কার্বনেট, এর সঙ্গে জলও থাকে একটু, যদি উল্লেখ না থাকে করার দরকার নেই, সোডিয়াম কার্বনেট লিখলেই হবে। সাপের বিষ আসলে কি? প্রোটিন, অ্যাসিড, ক্ষার, লবণ। সাপের বিষটা আসলে কি? সাপের প্রোটিন। বিষ একটা প্রোটিন। প্রোটিন। প্রোটিন স্যার। প্রোটিন, থ্যাংক ইউ। সাপের বিষ হচ্ছে প্রোটিন। নেক্সট, পরের প্রশ্ন চলে আসবো আমি। বজ্রপাতের সময় নিরাপদ স্থান হতে পারে কোনটি? ফাঁকা মাঠ, উঁচু গাছ, টিনের চালা, ল্যাম্পপোস্টের তলা। টিনের চাল। টিনের চালা স্যার। টিনের চালা, কিছুক্ষণ আগেই বলছিলাম টিনের চালা, এটা হচ্ছে খুব সেফ জায়গা বজ্রপাতের সময়। রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? রক্তচাপ মাপার যন্ত্র এখানে লিখেছি হাইড্রোমিটার, স্টেথোস্কোপ, সোনার, স্ফিগমোম্যানোমিটার। স্ফিগমোম্যানোমিটার। রক্তচাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। এখন ডিজিটাল বেরিয়ে গেছে, অনেকে তোমরা দেখে থাকবে ডিজিটাল বেরিয়ে গেছে, বাড়িতে অনেকেরই এল্ডারলি বাবা মা থাকলে তাদের রক্তচাপ মাপার যন্ত্র ডিজিটাল বেরিয়ে গেছে, কিন্তু এতে অনেক ভুল ভ্রান্তি হয়। ডাক্তাররা যেটা সেই কানে ঢুকিয়ে করে মাপে উপর দিয়ে, সেটা হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। নেক্সট, কার্বন ডেটিং এর সাহায্যে কি করা হয়? বাড়ির মেঝে পালিশ করা হয়, ক্যান্সার নির্ধারণ করা হয়, জীবাশ্মের বয়স নির্ধারণ করা হয়, খনিজ তেলের অস্তিত্ব খোঁজা হয়। কার্বন ডেটিং এর সাহায্যে কি করা হয়? জীবাশ্মের বয়স নির্ধারণ করা। নির্ধারণ করা হয়। হ্যাঁ, কার্বন ডেটিং হচ্ছে বয়স নির্ধারণ করা হয়। কার্বন, 3 ধরনের কার্বন পাওয়া যায়, কার্বন 12, কার্বন 13, কার্বন 14। এক্সট্রা ইনফরমেশন হিসেবে মনে রাখবে যে কার্বন ডেটিং এ কোন কার্বনকে ব্যবহার করা হয়? কার্বন ডেটিং এ কার্বন 14 পরিমাণকে ব্যবহার করা হয়, কারণ এটা তেজস্ক্রিয়। নেক্সট, স্টেনলেস স্টিলে থাকে লোহা, নিকেল, কোবাল্ট, লোহা কার্বন, লোহা অ্যালুমিনিয়াম কার্বন, লোহা কার্বন ক্রোমিয়াম। এই চারটের মধ্যে সঠিক উত্তর কি হবে বাবা? লোহা, অ্যালুমিনিয়াম, কার্বন। না, অ্যালুমিনিয়াম থাকে না স্টেনলেস স্টিলে। লোহা, কার্বন। লোহা কার্বন ক্রোমিয়াম। হ্যাঁ হ্যাঁ, লোহা, লোহা, কার্বন আর ক্রোমিয়াম। কার্বন এবং ক্রোমিয়াম, এটা থাকে, ঠিক আছে। তো টোটাল যে পার্টটা আজকে দেখলাম আমরা, সেই পার্টটা থেকে মোটামুটি আমি 13টা কোশ্চেন এখানে প্র্যাকটিস করলাম, আরো কিছু প্রশ্ন এখানে হয়। তা আবার গত উইকের মতন আমি আর একটা কোশ্চেন পেপার সেট রেডি করে দেবো, যেটা এই উইকে পড়া হয়েছে সেটা ভারতের যে ভৌগোলিক গঠন সেটা, এবং এই যে বিজ্ঞান এবং টেকনোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপরে একটা কোশ্চেন পেপার আমি আবার রেডি করে দেবো, সেটা তোমরা একটু পরীক্ষা দেবে। এটা হয়ে গেলে আমরা পরের যে এটা হিস্ট্রিতে ঢুকবো, এবং তারপরে আমরা সেকেন্ড লেভেল পড়াশোনাতে চলে যাব, মানে এর পরে যে আরো একটু কঠিন লেভেলের যে প্রশ্নগুলো হয় সেইগুলোতে আমরা চলে যাব। ঠিক আছে, তোমরা মোটামুটি বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। প্রবলেম নেই তো এমনিতে? কারেন্ট অ্যাফেয়ার্স কি হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য, পড়াবে? কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য আমি একটু ওয়েট করছি। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য একটা নতুন টপিক এসেছে আমাদের কাছে কদিন আগেই। কারেন্ট অ্যাফেয়ার্স এর ব্যাপারে নোবেল পুরস্কার একটা বেরিয়েছে, তাই তো? দেখেছো সবাই নিশ্চয়ই, নোবেল পুরস্কারের লিস্ট চলে এসেছে। আমি কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য একটু ওয়েট করছি, তার কারণটা হচ্ছে এই তো নোটিফিকেশন বেরিয়েছে, মানে এটাই হচ্ছে আমাদের লাস্ট ডেট, মানে এরপরই ওরা কোশ্চেনের অর্ডার দিয়ে দেবে, মানে যারা কোশ্চেন সেটা তারা কোশ্চেনের অর্ডার নিয়ে নেবে। ফলে এই অবধি যেটা হয়েছে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? তো এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আমি পরপর গুরুত্ব অনুযায়ী সাজাবো, ফলে যেটা বেশি মনে রাখার সেটা তোমাদের কাছে একটু বেশি দিন ধরে মনে থাকবে, সেরকম ভাবে সাজিয়ে রাখবো, হ্যাঁ, গুরুত্ব অনুসারে আর কি, ঠিক আছে? সেই জন্য আমি একটু ওয়েট করছি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। প্রথমে আমি ওই জন্য জেনারেল নলেজটা পড়াচ্ছি। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে তো? ইয়েস স্যার। ঠিক আছে, ঠিক আছে, চলো বাই, পরে আবার।